আজকে আমাদের ওয়েবসাইট অডিট এর পার্ট 2। আজকের ক্লাসে ওয়েবসাইট অডিট শেষ করব। ওয়েবসাইট অডিট এটা কি কয়েকবারই বলছি আমি, গত ক্লাসে প্রত্যেকবারই বলি। ওয়েবসাইট অডিট কাকে বলে বলেন? ওয়েবসাইট অডিট কাকে বলে? ওয়েবসাইট যে অডিট করবেন ওইটা যদি না জানেন যেটা কাকে বলে, তাহলে আর অডিট করে কি করবেন? মানে অডিট করে আপনারা কি বুঝতে পারেন? একটা ওয়েবসাইটের দোষ গুণ, মানে কোন দিক দিয়ে সে ভালো করছে বা খারাপ করছে, ওই তথ্য খুঁজে বের করে তো ওয়েবসাইট অডিটের কাজ। মানে একটা ওয়েবসাইটকে নিয়ে রিসার্চ করা, ঠিক আছে? মানে তার পারফরমেন্স দেখবেন আপনারা, ভালো মানে খুঁজে খুঁজে বার করবেন সে কোথায় খারাপ করছে, কোন জায়গায় ভালো করছে, ওইটাই। টাইপস অফ হেডিং, হেডিং মনে গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা চলেন আজকে আবার দেখি কতটুকু গেছিলাম হেডিং পর্যন্ত। আচ্ছা তাহলে চলেন হেডিং চেক করি। এখানে কি ডুপ্লিকেট যে মেটা ডিসক্রিপশন, এর আগের ক্লাসে ছিল তো না? এতটুকু মনে হয় নাই, এতটুকু থেকে হেডিং দেখাই নাই, না দেখলে আবার আবার দেখা যায়, সমস্যা নেই। হেডিং হলো কি? হেডিং কি? হেডিং হলো শিরোনাম। হেডিং হলো শিরোনাম, শর্টকাট করে বলি হেডিং হলো শিরোনাম। আচ্ছা হেডিং কয়টা? 1 থেকে 6 পর্যন্ত। হেডিং দুই ভাবে চেক করা যায়, একটি ওয়েবসাইটের হেডিং দুই ভাবে চেক করা যায়। ফার্স্টে যে আমরা একটু যাই টুলসটা কই, স্কিমিং ফগ। স্কিমিং ফগের মাধ্যমে চেক করা যায় এবং ম্যানুয়ালি চেক করা যায়, দুইটা ভাবে চেক করা যায়। একটা ওয়েবসাইট নিলাম, তার হেডিং আমরা চেক করব। তার জন্য কি করতে হবে বলেন? তার যে ইউআরএলটা আছে সেটা কপি করবেন, মানে ডোমেন বা ডোমেন এক্সটেনশন যেটা বলেন, ইউআরএলটা আছে তার, এটা ইউআরএলটা কপি করবেন। ইউআরএল কপি করার পরবর্তীতে কই নিয়ে দিব বলেন? স্কিমিং ফগে নিয়ে দিতে হবে। এখানে আসবেন, এখানে কি চাইছে? এন্টার ইউআরএল টু, এটা এই দিলাম পেস্ট, কন্ট্রোল ভি তে পেস্ট করে এখানে কি লেখা আছে? স্টার্ট। ইউআরএলটা দিয়ে এখানে স্টার্ট দিবেন। সে কয়টা পেজ পর্যন্ত ক্রল করবে, মানে একটি ওয়েবসাইটে কয়টা পেজ পর্যন্ত স্কিমিং ফগ ক্রল করবে, মানে ঘুরে ঘুরে দেখবে কয়টা পেজ? 500 পেজ। সে এমনি করে দেখ, আমরা এখন ম্যানুয়ালি দেখি। হ্যাঁ, পেজ স্ক্রল করুক। একটি ওয়েবসাইটের হেডিং, আমি হয়তো মনে বলছিলাম যে একটি পেজের মধ্যে হেডিং H1 কিন্তু একবারে হয়। যে কোনো একটা পেজ এর মধ্যে H1 একবার হয়, ডাবল হয় না। কিন্তু H2 থেকে H6 পর্যন্ত আপনি 4-5টা 3টা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু H1 একটা, ঠিক আছে? একটা যে কোনো একটা পেজের মধ্যে H1 একটা হবে, এখানে কোনো ডাবল হবে না কোনো সময়। কিন্তু H2 থেকে এবং H6 পর্যন্ত 3টা 4টা 5টা বা 2টা দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আমরা যদি ম্যানুয়ালি যদি H1 চেক করব, H2 থেকে মানে H1 থেকে H6 পর্যন্ত ম্যানুয়ালি চেক করব। তার জন্য কি দেব? কন্ট্রোল ইউ দেব সর্বপ্রথম। কন্ট্রোল ইউ, তারপর তারপর আবার দিয়ে দেবেন কন্ট্রোল এফ। কন্ট্রোল ইউ দেওয়ার পরেও এটাই যে একটা আসছে লিঙ্ক, অনেক লিঙ্ক আসছে আমার সামনে। তারপর কি দিবেন? কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল ইউ, তারপর কন্ট্রোল এফ। এফ দেওয়ার পরবর্তীতে এখানে লিখবেন H1। H1 কয়টা আছে দেখেন? 3টা H1 আছে। এই যে একটা, দুইটা, নিচে আরো আছে, আরো একটা আছে, ওই যে 3টা। H1 কয়টা আছে দেখা যায় না, বড় করবো, জুম এইটা হবে, এই উপরে লেখাটা হবে, ঠিক আছে?
জুম এই ডেস্কটপে কিন্তু এই জায়গাটা জুম হবে না। H1 তিনটা কেমনে চেক করবো দেখেন, ওয়েবসাইটে ম্যানুয়ালি এখন যে চেকটা করলাম আমি এটা হচ্ছে ম্যানুয়ালি, আবার করি দেখেন কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ দেওয়ার পরবর্তীতে কি দেবো কন্ট্রোল এফ, এফ দিয়ে এখানে কি লিখবো H1, ঠিক আছে H1 কয়টা আছে তিনটা H1 আছে, তারপর কি তারপরে আছে কি H2 আছে, 1 কেটে 2 দিয়ে দিব, 2 কয়টা আছে দুইটা, এই যে দুইটা 2 দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর আছে কত 3, 3 আছে 81টা, তার ওয়েবসাইটে 81টা কোন H3 ব্যবহার করছে, ঠিক আছে। H1 এ শুধু একবার আর H1 থেকে 6 পর্যন্ত একটা পেজে H1 একবারে হবে, কিন্তু এখানে কিন্তু H1 কিন্তু তিনটা দেখাচ্ছে, তার কারণ কি বলেন, কারণ তার যে পেজ তার পুরো ওয়েবসাইটে সর্বমোট H1 আছে তিনটা, আমি বলছি একটা পেজ, ঠিক আছে পুরো ওয়েবসাইট বলে নাই, আমি বলছি একটা পেজের মধ্যে H1 একবার হবে, কিন্তু পুরো ওয়েবসাইটের মধ্যে তো অনেকগুলো পেজ থাকতে পারে, ঠিক আছে, কিন্তু একটা পেজের মধ্যে একবার হবে কিন্তু পুরো ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো H1 থাকতে পারে, ঠিক আছে, কিন্তু পেজে একটা হবে, ঠিক আছে। সে যে রেজাল্ট আমাকে দিচ্ছে এটা হচ্ছে পুরো ওয়েবসাইটের রেজাল্ট দিতেছে আমাকে, যার কারণে H1 কয়টা আসছে তিনটা, এখন যদি সে একটা পেজের H1 দিয়ে দিতাম আমি, তাহলে একটা আসতো, এখানে ডাবল আসতো না, ঠিক আছে। কন্ট্রোল 5 দেন H5 দেন, H5 সে একটা দিছে, একটা ব্যবহার করছে H5 এই যে মার্ক করে দিয়ে দিছে, তারপর কত 6, 6 এখন সে ব্যবহার করে না, তাহলে ম্যানুয়ালি কেমনে চেক করবেন জানছেন তো দেখেন, একজন বলেন, একজন বলেন ম্যানুয়ালি H কন্ট্রোল ইউ, তারপর কন্ট্রোল এফ, তারপর এখানে H1 এমনি দিবেন, ঠিক আছে, তারপর শো করবে, ঠিক আছে। তাহলে এটা হলো ম্যানুয়ালি একটা গেল। এখন আসেন আমাদের এখানে কি লেখা ছিল যে মিসিং হেডিং H1 মাল্টিপল হেডিং, ঠিক আছে, মিসিং এবং মাল্টিপল, এটা চেক করার জন্য আমাদের যেতে হবে কি স্ক্রিপিং ফগে ফর কারেন্ট শেষ, তাহলে এখান থেকে আসবেন H1 দেখেন কোথায় লেখা আছে, ওই যে মেটা কিওয়ার্ডস আদার যদি দেখা না যায় দেখেন ওই যে H1 এবং H2 লেখা আছে কিনা দেখেন, H দেখা যায় না, তো জুম হবে না, এখানে দেখেন H1 এবং H2 লেখা আছে পাশাপাশি দুইটা, এখান থেকে H1 এ ক্লিক করবেন, আসার পর দেখেন মিসিং আছে কিনা, ওই মিসিং এখানে জিরো দেখা যাচ্ছে, তার মিসিং নাই, তার মিসিং নাই কিন্তু মাল্টিপল আছে একটা, কিন্তু আমরা এখানে সর্ব 5টি কে আসছিল যে মিসিং, তার মানে তার মিসিং নাই, মিসিং না থাকলে কি করবেন এটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন, মানে তার একটা টিক চিহ্ন, তার মিসিং কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর এখানে একটা গুড মানে ভালো একটা কমেন্ট তাকে করে দিবেন, ঠিক আছে, এখানে ভালো একটা কমেন্ট তাকে করে দিবেন। তার পরবর্তী কি আছে মাল্টিপল, মাল্টিপলের জন্য আবার আসবেন, দেখেন মাল্টিপল কয়টা আছে, একটা আছে, তাহলে এখানে কি মাল্টিপল দিতে গেলে টাকার কোনো প্রয়োজন আসে না, ক্রসটাকে এখান থেকে অটোমেটিক দেওয়াই আছে, যদি থাকে তাহলে দিয়ে মাল্টিপল টাকা ভালো না, মিসিংও টাকা ভালো না, মাল্টিপল টাকাও ভালো না, এখানে নাই দিকে তো ছোট ছিল তার মিসিং নাই, যার জন্য সঠিক দিলাম, মিসিংটা তো ভালো না, ঠিক আছে। তার পরবর্তীতে কি আছে দেখেন ইমেজ অল্টার টেক্সট, ইমেজ অল্টার টেক্সট কি বলতে পারবেন, ইমেজ অল্টার টেক্সট, চলেন ইমেজ অল্টার টেক্সটটা চেক করি। ইমেজ অল্টার টেক্সটটা হলো আপনারা অনেকে দেখবেন যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো ওয়েবসাইটে ইত্যাদি কোনো জায়গায় যদি কিছু একটা পোস্ট করতে যান, কোনো কিছু একটা যদি পোস্ট করেন, ইমেজ অল্টার একটা শুনেন কি বলি,
ইমেজ অলরেডি একটা হলো, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো ওয়েবসাইটে একটা ইমেজ যদি পোস্ট করেন, অনেক সময় দেখেন মানে নেটওয়ার্ক বা সার্ভার কোনো একটা সমস্যার কারণে ওই ইমেজের এক জায়গায় কি করে মানে কয়েকটা লেখা শো করে। যে ইমেজটা পোস্ট করতেছে সেই ইমেজ অলরেডি যদি দিয়ে রাখে, ইমেজ অলরেডি যদি সে দিয়ে রাখছে, তাহলে ওই ইমেজ যদি কোনো সময় মানে আপনার নেটওয়ার্কের সমস্যা বা যে কোনো একটা সমস্যার কারণে যদি পোস্ট না হয়ে কিন্তু সেটা ব্রোকেন হয়ে থাকে, সেটা কি ব্রোকেন হয়ে থাকে, তাহলে সরাসরি দেখায় আর লিঙ্ক দেরি করে। দেখেন ইমেজ অলরেডি একটা কিরকম, দেখেন একটা ওয়েবসাইট নিলাম, এটার মধ্যে ইমেজ অলরেডি পাবো, কারণ এটার মধ্যে আগে আমি রিচার্জ করছিলাম একবার। আমি কিন্তু এখানে ক্লিক করি নাই, দেখেন সবাই এখানে কিন্তু আমি ক্লিক করি নাই, ঠিক আছে। এই জায়গায় কিন্তু ক্লিক করি নাই, কিন্তু এখানে একটা লেখা শো করছে অটোমেটিক, দেখেন ফটো টাচ আমি কিন্তু এখানে ক্লিক করি না, শুধু কাসর এখানে মানে রেখে দিচ্ছি শুধু, কিন্তু এখানে একটা লেখা শো করছে। ওই যে লেখাটা শো করছে ওটা ইমেজ অর্ডার সে করে রাখছে। ওইটা কিরকম, ওইটা হচ্ছে আপনার ওই যে ইমেজটা সে পোস্ট করছে মানে পোস্ট দিল, কিন্তু ধরেন নেটওয়ার্ক বা যে কোনো একটা সমস্যার কারণে ইমেজটা মানে পোস্ট হয় নাই, কিন্তু ইমেজ অর্ডার সে অ্যাড করছে, ঠিক আছে। এখন যদি এখানে কি লেগেছে ফটো রিটেলিং সার্ভিস, এই জায়গায় যদি ইমেজটা যদি না থাকে, যদি এই লেখাটা যদি শো করতো, তার মানে আমি বুঝতাম যে এখানে কি রিলেটেড একটা ইমেজ থাকার কথা ছিল, ঠিক আছে। মানে আপনার ইমেজটা পোস্ট করছেন আপনি, কিন্তু ইমেজটা যে কোনো একটা সমস্যার কারণে পোস্ট হয় নাই, কিন্তু আপনি ইমেজ অলরেডি অ্যাড করছেন ওখানে, এই ইমেজের সম্পর্কে শর্ট একটা লাইন লিখে রাখছেন, যাতে কোনো সমস্যা হলে পাবলিক বা যারা ট্রাফিক আসলে এতে বুঝতে পারে যে এই জায়গায় কি আসলো, মানে কোন রিলেটেড ইমেজটা থাকতে পারে এই জায়গায়, ঠিক আছে। এখানে ইমেজটা যে আসছে মেকআপ করতেছে, এখানে যদি ফুটবল নামে কোনো কিছু একটা লিখে তৈরি দেন, তার মানে কি সে এটাই ভাববে যে এখানে ফুটবল রিলেটেড কোনো একটা পিকচার অবশ্যই থাকার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক বা যে কোনো একটি সমস্যার কারণে পিকচারটা এখানে অ্যাড হয় নাই, ঠিক আছে। এখন ইমেজ অলটা ট্যাগটা কেমনে চেক করবেন একটা ওয়েবসাইটের মধ্যে, স্ট্রিমিং ফোকে দেখেন আসছে কিনা অলটা ইমেজ, ইমেজ ইমেজ দেখেন, ইমেজ স্ট্রিমিং ফোকে দেখেন ইমেজ এখানে দেখা যায়, সবার দেখা যায় মনে হয় না তো, ছোট যে এটা ঝুমো করা যাইতেছে না, এটা ঝুমো হইতেছে না, এটার পাওয়ার এত দেখি। H1 H2 এবং পরে কন্টেন্ট লেখা আছে, তারপর ইমেজ লেখা আছে, ওই ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী দেখেন মিসিং অলরেডি কয়টা আছে, তার 6টা, মানে তার 6টা ফটো। আমি যে ওয়েবসাইটটা এখানে দিছি মানে তার 6টা ইমেজ এর মধ্যে এরকম সমস্যা দেখা দিছে, মানে সে ইমেজ পোস্ট করছে এবং অলরেডিও ইউজ করছে, অলরেডি যে আছে সেটা ইউজ করছে, কিন্তু তার 6টা যে পিকচার পোস্ট করছে যে কোনো একটি সমস্যার কারণে মানে সামনে বা আসে নাই, ওই জায়গায় একটা সে যে ইমেজটা যেখানে কি দেওয়া আছে দেখেন লিঙ্ক দেওয়া আছে, যেটা কপি করে দিকে কি আসে দেখেন, এই যে তার একটা পিকচার, এই পিকচারটা সে তার ওয়েবসাইটে পোস্ট করছে, ঠিক আছে, কিন্তু এই পিকচারটা যে কোনো একটি সমস্যার কারণে সামনে শো করে নাই, মানে আমাদের সামনে আসবে না, না আসার কারণটা হলো তার যে কোনো একটি সমস্যা হতে পারে, যার কারণে এই সমস্যা মানে সামনে আসে নাই, কিন্তু তার যে ইমেজ যে অল্টারটেক, তার ইমেজ যে অল্টারটেক সে ইমেজ অল্টারটেক ইউজ করছে, যার কারণে ফটো যদি না আসে, কিন্তু ইমেজ যে অল্টারটেকের যে জায়গায় লেখাটা শো করছে দেখেন, এখন সরাসরি দেখাতে পারবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। মনে করার পর আইসে ফটোতে ক্লিক করলাম, দেখেন ইমেজ অল্টারটেকটা কিরকম, এখান থেকে একটা পিকচার দিয়ে দিই আমি, এখানে কি লেখা আছে অল্টারনেট অল্টার লেখা আছে এখানে না,
শর্ট ফর্ম দিয়ে কি লেখা, এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন অল্টা টেক্সট লেখা আছে। এখন যদি আমি মানে এই ফটোর সম্পর্কে ধরেন একটা কিছু একটা লিখলাম এখানে, মানে এটা কি রিলেটেড যে ফটোটা এটা আমি এখানে লিখলাম, লিখে তারপর কি অ্যাড দিয়ে দিলাম। এখন যদি আমি এই ফটোটা আমি লিঙ্কডইনে পোস্ট করি, কিন্তু যে কোনো একটি সমস্যার কারণে আমার ফটোটা মানে পোস্ট হয় নাই, কিন্তু আমি যে অর্ডারটা একটা মাত্র লিখলাম ওই লেখাটা কিন্তু এই ফটোর জায়গায় শো করবে। তখন আমার এই যে ফটোটা এই রিলেটেড আমি যদি একটা লাইন ওই জায়গায় লিখে রাখতাম, এই ওয়ালটাকে এই জায়গায় যদি লিখে রাখতাম, তার মানে পাবলিক এর সামনে গেলে সে ফটো না দেখবে, কিন্তু আমার এই লেখাটি দেখে সে বুঝতে পারতো, একটু হলেও সে বুঝবে যে আমার এই ফটোটা কি রিলেটেড মানে থাকার কথা ছিল। ঠিক আছে, এটা হলো ইমেজ অল্টা টেক্সট। তার মিসিং অলরেডি কয়টা, 6টা, মানে মিসিং তার 6টা ফটোতে এরকম সমস্যা দিছে পোস্টের মধ্যে, তার মিসিং কয়টা 6টা, এবং মাল্টিপল নাইগা। তাহলে আমরা এক্সেলে দেখি, এক্সেলে কি চাইছে এখানে ইমেজ অর্ডার ডেক, তার মানে তার 6টা কি মিসিং এ ছিল। এখানে কি ক্রস চিহ্ন থাকলে কি কমেন্ট কি করবেন, যে আপনার ওয়েবসাইটে 6টা পোস্টের মধ্যে কি ইমেজ অলরেডি মিসিং আছে, এরকম একটি মানে কমেন্ট করে দিবেন বাংলাতে লিখে, তারপর ওইটাকে ট্রান্সলেটে বা গুগলে যে কোনো জায়গায় গিয়ে ইংরেজি করে নেবেন। আর যারা ইংরেজি বলতে পারেন তার ইংরেজি করতে হবে না। ঠিক আছে, তারপরে যে এডিটোরিয়াল স্ট্রেঞ্জ, ইমেজ অলরেডি গেল। তারপর যে এডিটোরিয়াল ওইটা হচ্ছে আপনার যে একটা ওয়েবসাইট, মানে ক্লায়েন্টের যে একটা ওয়েবসাইট থাকবে ওই ওয়েবসাইটের পুরো ডিজাইনটা একদম কমপ্লিট আছে কিনা, বুঝেন নাই? একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের পুরো ডিজাইনটা একদম কমপ্লিট আছে কিনা ওইটাই বলতেছি। এই ওয়েবসাইটের কিন্তু ফুটারে দেখেন কি অবস্থা, তার ফুটারটা কিন্তু মনে হয় না যে কমপ্লিট নাই, আমার কাছে সন্দেহ লাগতেছে। মানে তার ওয়েবসাইটটা ফটো ঠিক আছে, আমি পেজে ছিলাম যার কারণে এরকম দেখেছি। তার ওয়েবসাইট মানে যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা হবে ওইটাতে আপনার তো অবশ্যই ভিতরে যাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইটটা দেখে বুঝতে হবে তার ওয়েবসাইটের পুরো ডিজাইন ঠিক আছে কি না আছে। ঠিক আছে, এটা না দিলেও চলে, কিন্তু যেহেতু এক্সেলে অ্যাড করে ফেলছি তাই আর কি বলতেছি আপনাদের, এটা না দিলেও চলবে। মানে একটা ওয়েবসাইটে পুরো একদম এমনি ঘুরে দেখবেন যে সবকিছু মানে ডিজাইন সবকিছু ঠিক আছে কিনা। আপনার কাছে যদি কোনো সন্দেহজনক হয় তাহলে আপনি তাকে কমেন্ট করবেন, যে তাকে বলবেন যে এই সমস্যা আছে। ঠিক আছে, আর এটা না দিলেও সমস্যা নাই, আমি অ্যাকচুয়ালি অ্যাড করছি দিকেই বললাম আর কি। ইউআরএল ডিলিমিটার চেক, মানে সমস্যা থাকলে কেমনে বুঝবেন বলি। ওই যে সে মানে ফুট হেডার যে ডিজাইনটা করছে ওয়েবসাইটের হেডার যে ডিজাইনটা, এখন তো মানে একদম সবগুলো পারফেক্টলি মানে এইদিকে আছে, এখান থেকে কিন্তু একটা ওই দিকেও যায় নাই, বা এটাও কিন্তু এইদিকে আসে নাই। সেই দিকে যতটুকু স্কেল বাকি রাখছে একদম সেম আছে, এদিক দিয়েও একদম সেম মানে পারফেক্ট। কিন্তু এখন যদি ধরতেন যে এখান থেকে যে কোনো একটা বা দুইটা সার্ভিস যে সমস্যার কারণে এই এই পাশে এসে পড়ছে বা ওই পাশে উল্টাপাল্টা হয়ে গেছে, মানে সিরিয়াল মেনটেন নাই, উল্টাপাল্টা হয়ে গেছে, তার মানে কি এটা একটা সমস্যা, অবশ্যই এটা একটা সমস্যা। কিন্তু এখন সে হোম ঠিক রাখছে, তারপরে যে মানে প্রত্যেকটা সার্ভিস যেরকম আছে প্রত্যেকটা ঠিক ঠিক রাখছে, তার এখানে কোনো সমস্যা নাই। এবং এইগুলো যে তার যেই মানে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ইউটিউব আর ওই ফেসবুক ইনস্টা পিন্টারেস্ট বা ইত্যাদি যা আছে সবগুলো কি একদম সিরিয়াল মেনটেন সে রাখছে। এখন এখান থেকে দুই তিনটা যদি এই পাশে আসে পড়তো উল্টাপাল্টা করে, তার মানে কি আপনার কীরকম লাগতো, এটা অবশ্যই সমস্যার মধ্যে পড়ে। কারণ এখানে যেমনি সে সিরিয়াল মেনটেন দিছে, এখান থেকে যদি আমি মানে সে যদি দুইটা যদি এই পাশ দিয়ে নেওয়া পড়ে, তারপরে এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, মানে ওয়েবসাইটটা একদম গুছানোভাবে মানে দেখা যায় না। আর এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনারা এখন বুঝতে পারতেছেন না, কিছুদিন গেলে তখন অবশ্যই বুঝতে পারবেন। আর কোনো সময় মানে ওয়েবসাইটের কাজ করতে গেলে মানে যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা হবে সে অবশ্যই তার ওয়েবসাইটটা পুরোপুরি কমপ্লিট করে আপনার সামনে নিয়ে আসবে। কারণ ওয়েবসাইট কিন্তু তৈরি করবেন আপনারা না, ওয়েবসাইট
একটা তৈরি করবে ওয়েব ডেভেলপার, ওইটা একটা ফ্রিল্যান্সিং এর অংশ, ওইটা একটা ফ্রিল্যান্সিং এর পার্ট। ডিজিটাল মার্কেটিং যেরকম এক পার্ট, গ্রাফিক্স ডিজাইন একটা পার্ট, ভিডিও এডিটিং, 3D মোশন ইফেক্ট, এগুলা আবার ওয়েব ডেভেলপার, প্রত্যেকটা ফ্রিল্যান্সিং এর অংশ কিন্তু এক একটা এক এক পার্ট। ঠিক আছে, ওনারা ওয়েবসাইটটা যে তৈরি করবে ওয়েব ডেভেলপার দিয়ে, আর সে কিন্তু কোর্স করে অবশ্যই শিখে ওয়েব ডেভেলপার হয়েছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটারদের মতো। তাই সে এমন কাজ করবে না যে তার ওয়েবসাইটে খারাপ অবস্থায় দেখা যায়। অবশ্যই সে চাইবে তার বেস্ট, মানে তার ভালো দিকটা দিয়ে ওয়েবসাইটটা সুন্দর করে তৈরি করার জন্য। ঠিক আছে, আর এটা এমনি তো না, কোনো সময় হয় না, কিন্তু এখানে অ্যাড করছি দেখে আর কি আপনাদেরকে বললাম। ইউআরএল অ্যানালাইসিস। ইউআরএল 3 প্রকার। ইউআরএল 3 প্রকার। কই এটা, ইউআরএল 3 প্রকার। ঠিক আছে, ইউআরএল ফুল ফর্ম কি দেখেন তো? রিসোর্স, তারপর লোকেটর। ইউআরএল 3 প্রকার কি? 1 নম্বরে কি ইউআরএল, 2 নম্বরে পারমালিঙ্ক, 3 নম্বরে স্ল্যাগ। আসেন, এখানে কি দেওয়া আছে? ইউআরএল ডেলিমিটার চেক। ইউআরএল ডেলিমিটার চেক। ইউআরএল ডেলিমিটার চেকটা হলো মানে যে ওয়েবসাইটে কাজ করবেন, আপনার যে ওয়েবসাইটটা মানে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আর কি, ওইটাই আমি আপনার বলতেছি। ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের ইউআরএলটা ঠিক আছে কিনা, মানে ওখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করছে কিনা। স্পেশাল ক্যারেক্টারগুলো কীরকম? ওই যে ধরেন প্রশ্নবোধক চিহ্ন, স্ল্যাশ বা @ বা হ্যাশ বা ডলার চিহ্ন, এরকম চিহ্নগুলো আছে না, এগুলো কি স্পেশাল ক্যারেক্টার। এখন ওই ওয়েবসাইটের স্পেশাল ক্যারেক্টার মানে ইউআরএল এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার আছে কিনা, ওইটাই হচ্ছে ইউআরএল ডেলিমিটার চেক। এখানে কি কোনো স্পেশাল ক্যারেক্টার আছে? আমি তো একটু প্রশ্ন করি আপনাদের, বলেন তো, মানে আপনার মানে যে ইয়াটা ডেস্কটপটা, এটা জুম হবে, কিন্তু উপরে যে ইউআরএলটা ওইটা জুম হবে না। উপরে যতটুকু জায়গা ওইটা জুম হবে না, জুম হবে যে এতটুকু, এই যে এটা জুম হবে। ঠিক আছে, কিন্তু উপরেরটা জুম হবে না। আপনি কি সামনে আগান তাহলে হবে। আচ্ছা, দেখেন 2-3টা ক্লাস তো আপনারা অবশ্যই করছেন। এখন দেখেন তো এই জায়গায় কি কোনো স্পেশাল ক্যারেক্টার আছে কিনা, এই ইউআরএলটার মধ্যে স্পেশাল ক্যারেক্টার আছে কিনা বলেন তো। মানে ইউআরএলটা কি মানে গুছানো আছে নাকি এলোমেলো ভাবে আছে বলেন? এই ওয়েবসাইটের ইউআরএলটা এলোমেলো নাকি গুছানো? একজনে এলোমেলো, আর আর আপনারা বলেন গোছানো এলোমেলো। এই ইউআরএলটা একদম পারফেক্ট গোছানো অবস্থায় আছে। ঠিক আছে, এখানে ইউআরএলটা এলোমেলো নাই। যদি এলোমেলো থাকে তাহলে সেটা কিরকম দেখাবে ওইটা। এই যে ইউআরএলটা দেখেন, এটা হচ্ছে এলোমেলো, মানে গোছানো নাই। এটা হচ্ছে মানে একদম ধরতে গেলে আনতে যে ইউআরএল, তার স্পেশাল ক্যারেক্টার অভাব নাই। দেখেন তার ইউআরএল থাকার কথা ছিল এই যে এখান থেকে। ঠিক আছে, মানে ডোমেন, ডোমেন অ্যান্ড ডোমেন এক্সটেনশন, এরপরে যদি কোনো কিছু থাকে তার মানে তার মানে ইউআরএলটা ঠিক নাই। ঠিক আছে, তার ইউআরএল এর মধ্যে দেখেন কি এসব মানে করতেও 3 ঘন্টা লাগবে, যা এসব লেখা আছে এখানে। আর এই ইউআরএলটা দেখেন এতটুকু জায়গা, মানে এটা একদম না থাকার দরকার। মানে এগুলো থাকলে কিন্তু যে কোনো মানে ট্রাফিক আসুক, সে একদম বাজে অবস্থা হয়ে যাবে এই ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে। এখানে কি সিসিপিএল যে ওয়েবসাইটটা আছে তার ইউআরএলটা একদম কি পারফেক্ট, কিন্তু এই যে ওয়েবসাইটটা, এটা ইউআরএলটার অবস্থা দেখেন। ইউআরএল মানে তার ইউআরএল একদম বাজে অবস্থা, মানে এলোমেলো। যিনি বলছেন এটা হচ্ছে এলোমেলো, মানে এতটুকু অংশ যদি না থাকে, এখন হচ্ছে তার ইউআরএলটা ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ঠিক নাই। এখানে স্পেশাল ক্যারেক্টারের অভাব নাই, দেখেন যা পারে তাই আর কি বসে রয়েছে এখানে। মানে তার মানে তার ইউআরএলটা সে এখনো কাস্টমাইজ করে নাই। তার ইউআরএলটা যদি এখন সে কাস্টমাইজ করতো তাহলে এই যে এলোমেলো যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সবগুলা ডিলিট থাকতো, শুধু থাকতো কি এইচটিটিপি থেকে একদম ডোমেন এক্সটেনশন এর পর্যন্ত থাকতো, এটার মতন থাকতো। ঠিক আছে, এটা মানে তার মানে কি আমরা কোন ওয়েবসাইটে নিয়ে কাজ করতেছিলাম এখন, এটা। এই
ওয়েবসাইটের ইউআরএল ঠিক আছে, পাশে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার নাই, মানে ইউআরএল ডেলিমিটার চেক, মানে এই ক্লায়েন্টের যে ওয়েবসাইটে থাকবে সেই ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার আছে কিনা ওইটা চেক করবেন। আর ওইটা তো একদম সরাসরি চেক করতে হবে না, এখানে কোনো টুলস মানে মানে কোনো অ্যাপস বা টুলস ইত্যাদি কোনো কিছু ব্যবহার করতে হবে না, ওইটা আপনারা ম্যানুয়ালি পারবেন। ঠিক আছে, যদি এরকম অবস্থায় দেখেন তার মানে মনে করবেন কি ইউআরএল ডেলিমিটার চেক সে কাস্টমাইজ করে নাই, তার ইউআরএল বাজে অবস্থায় আছে, মানে এইভাবে থাকলে। আর যদি এইভাবে থাকে তার মানে কি ইউআরএল তার পারফেক্ট। ঠিক আছে, তার মানে তার ইউআরএল কি ঠিক আছে। যদি ঠিক থাকে এই জায়গায় কি করবো, ইউআরএল ডেলিমিটার চেক ঠিক চিহ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, আর যদি এরপরে কি আছে ইউআরএল ফ্রেন্ডলিনেস, মানে এটা হচ্ছে যদি আপনার উপরে এটা যদি মানে ইউআরএল ডেলিমিটার চেক যদি ঠিক থাকে তাহলে এটা অটোমেটিক ঠিক থাকবে, দুটোটা সেম। ঠিক আছে, ওইটা যদি ঠিক থাকে ডেলিমিটার যদি ঠিক থাকে তাহলে ফ্রেন্ডলিনেস যেটা আছে ওইটাও কি ঠিক থাকবে, দুটোটা একই সেম, দুটোটা সেম, কোনো পার্থক্য নাই। উপরেটা ঠিক থাকলে নিচেরটা অটোমেটিক ঠিক থাকবে। তারপর কি আছে কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ইউআরএল মানে আপনার যে ফোকাস কিওয়ার্ড, আপনার যে নিশ বা সিট কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বলেন, তিনটা নাম তিনটা কিন্তু একই, নিশ, ফোকাস কিওয়ার্ড এবং সিট কিওয়ার্ড। আপনার যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে ওই ফোকাস কিওয়ার্ডটা আপনার ইউআরএল এর মধ্যে আছে কিনা, মানে ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে আছে কিনা ওইটাই কিরকম দেখেন। এটা তো ওয়েবসাইটের হোম পেজ, মানে আমি এখন হোম পেজে আছি, এই যে হোমটা দেখেন এটা কিন্তু কি পিছনে একটা মানে হালকা সাদা করে একটা ইয়ে আছে শ্যাডো, দেখেন হোমের পিছনে অংশ, মানে আমি এখন হোম পেজের মধ্যে আছি। এখন আমি এখান থেকে যদি যে কোনো একটা ইয়াতে যাই, যে কোনো একটা সার্ভিসের মধ্যে যাই তাহলে দেখেন আমি কোন সার্ভিসে গেছি, এই সার্ভিসটাতে আমি কি গেছি, এখানে কি লেখা আছে ক্লিপিং পাথ, এটা তো ক্লিপিং পাথ লেখা আছে। এখন এই ক্লিপিং পাথ দেখেন আমার ইউআরএল আছে কিনা, দেওয়া আছে, তার মানে তার ইউআরএলটা কি মানে তার যে ফোকাস কিওয়ার্ড নিশ ওইটা কি ইউআরএল এ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখনো কি দেখেন ক্লিপিং পাথ লেখা আছে, কিন্তু আমি যে সার্ভিসটা ওপেন করছি এটাই তো ওপেন করছিলাম, ওইটাও কি আমার ফোকাস কিওয়ার্ড ইউআরএল আছে। এখন যদি আমি অন্য একটা সার্ভিস নিই এখান থেকে, আমি এই সার্ভিসটা নিলাম, এখানে কি লেখা আছে আমার সার্ভিসের নাম কি ইমেজ রিচার্জ, তো এখানে কি লেখা আছে না, এটা কিন্তু বিপরীত, সে এখানে এটা অবশ্যই আছে, এটা কি সে এখানে এলএসআই কিওয়ার্ড অ্যাড করছে, মানে এলএসআই, এলএসআই কি এটা হচ্ছে আপনাদের এটা মানে নিচে আছে এলএসআই, এলএসআই ওই যে এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট, মানে ফোকাস কিওয়ার্ড এর সাপোর্টিং কিওয়ার্ডকে এলএসআই কিওয়ার্ড বলে। ঠিক আছে, ফোকাস কিওয়ার্ডের সাপোর্টিং কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড কি ধরেন আপনার ফোকাস কিওয়ার্ড হলো ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস হলো আপনার ফোকাস কিওয়ার্ড। এখন তার সাপোর্টিং কিওয়ার্ড কি হতে পারে, ফ্লোর সার্ভিস, চেয়ার সোফা ক্লিনিং সার্ভিস, এরকম ইত্যাদি হতে পারে না। তার ফোকাস কিওয়ার্ড কিন্তু ক্লিনিং সার্ভিস, কিন্তু তার এলএসআই কিওয়ার্ড মানে সাপোর্টিং কিওয়ার্ড কি হতে পারে বলেন, দরজা মানে ডোর আছে, সোফা আছে, ফ্লোর আছে ইত্যাদি, এগুলো তো সার্ভিসিং হতে পারে। এখানে কিন্তু তার এটা দেওয়া আছে যে এই জায়গায় কি ফটো, এখানে কি ফটো এবং এখানে কি লেখা ছিল ইমেজ, ফটো এবং ইমেজের মধ্যে পার্থক্য আছে কি, ফটো এবং ইমেজের মধ্যে কি কোনো পার্থক্য আছে, দুটোটা একই। এখানে সে এলএসআই কিওয়ার্ড ব্যবহার করছে, ঠিক আছে, তার ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করে নাই। অন্য একটি সার্ভিসের মধ্যে যাই দেখেন কি ভিডিও পোস্ট, আমার সার্ভিসের নাম কি ছিল দেখেন মিলে কিনা দুইটা, সহজ ভাষায় বলি ইউআরএল ওই কোথায় শুনলাম কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ইউআরএলটা হলো আপনি যে ওয়েবসাইটে ঢুকবেন
ওয়েবসাইটের যে কোনো একটি পেজে যাবেন, ওই পেজের তো অবশ্যই একটা নাম থাকবে, নাম ছাড়া তো আর পেজ ক্রিয়েট করা যায় না। অবশ্যই যে কোনো একটা নাম থাকবে। ওই নামটা যদি আপনার ইউআরএল এ দেখায়, তার মানে কি মনে করবেন আপনার কিওয়ার্ডটা ইউআরএল এ আছে। আপনি যে কোনো এই যে একটা পেজ, এটা একটা পেজ, ঠিক আছে, অবশ্যই এই পেজের একটা নাম দিছে তারা। আমি যদি এই পেজের মধ্যে ক্লিক করি, দেখেন এইটার নামটা কি এই জায়গায় আসে কিনা। এখানে কি লেখা আছে? ইমেজ মাস্কিং সার্ভিস। দেখেন মিলে মিলে কিনা দুইটা। এখানেও ইমেজ মাস্কিং লেখা আছে, এখানেও লেখা আছে। তার মানে কি তার যে পেজটা থাকবে, সেই পেজের নামটা কি ইউআরএল মধ্যে আছে কিনা। এখন বলতে পারেন যে হোম পেজে থাকলে তো কোনো পেজের নাম শো করতেছে না, কারণ আপনি অলরেডি হোম পেজে আছেন। হোম থেকে আপনি যে কোনো একটা সার্ভিস পেজে যাবেন, যে কোনো একটা পেজে যাবেন, হোম থেকে যে কোনো একটা পেজে যাবেন, অবশ্যই যে পেজটাতে যাবেন এই পেজের অবশ্যই একটা নাম থাকবে। ওই নামটা ইউআরএল এখানে যদি অ্যাড থাকে, মানে এই ডোমেন এবং ডোমেন এক্সটেনশন এর পরে যদি অ্যাড থাকে, তার মানে মনে করবেন আপনার ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে আছে। আর যদি না থাকে, তাহলে তো এখানে মানে ডোমেন এক্সটেনশনের পরে আর কোনো কিছু থাকবে না, জাস্ট শুধু হোম পেজের মতন এমনি পরে থাকবে। মনে হয় না যে এখন আপনারা ক্লিয়ার হতে পারছেন। আমি এই ওয়েবসাইটের হোম পেজে আছি, এই ওয়েবসাইটের হোম পেজে আছি। এখন আমার কি, আমার এক্সেলে কি লেখা ছিল, কিওয়ার্ড ইন ইউআরএল, মানে আমার ইউআরএল এর মধ্যে আমার ফোকাস কিওয়ার্ড আছে কিনা, বা আমার সিট কিওয়ার্ড আছে কিনা। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার। মানে আমার ফোকাস কিওয়ার্ড বা আমার নিশ বা সিট কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে আছে কিনা। এখন ওইটা যদি আমি চেক করি, ফার্স্ট অফ অল কি করবেন, সর্বপ্রথম তো যে কোনো ওয়েবসাইটের ভিতরে ঢুকলে হোম পেজটা সবার ফার্স্টে আসে, ঠিক আছে, হোম পেজ। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা পেজে ক্লিক করবেন। আমি যদি এখন এই পেজটাতে ক্লিক করি, এই পেজের নাম আছে না, ক্লিপিং পাথ লেখা আছে, এটা তো অবশ্যই পেজের নাম। এখন এই ক্লিপিং পাথটা আমার এই জায়গায় আসছে কিনা দেখেন। দেখেন আসছে কিনা, ডোমেন এবং ডোমেন এক্সটেনশন এর পরে দেখেন ক্লিপিং পাথ লেখা আছে কিনা। যদি এইভাবে থাকে তাহলে কি আপনারা কি মনে করবেন, ইউআরএল এর মধ্যে আমার আমার যে ফোকাস কিওয়ার্ডটা এটা অ্যাড আছে, ঠিক আছে। আর যদি এখানে অ্যাড না থাকতো, ক্লিপিং পাথ পেজটা অবশ্যই ওপেন হতো, কিন্তু ইউআরএলটা কি হোম পেজের মতন, হোম পেজের অবস্থায় পড়ে থাকতো, ঠিক আছে। আর যদি অ্যাড করা থাকে তাহলে এই অবস্থায় থাকবে, সাথে আমার পেজের নামটা কি অ্যাড হবে, ঠিক আছে। এতটুকু মনে রাখেন যে আপনি যে পেজে ক্লিক করবেন, ওই পেজে এর নামটা ডোমেন এবং ডোমেন এক্সটেনশন এর পরে অ্যাড আছে কিনা, ঠিক আছে। যদি অ্যাড থাকে তাহলে কি মনে করবেন আপনার ফোকাস কিওয়ার্ড অ্যাড আছে, আর যদি না থাকে তাহলে নাই। আর এটা টাকা ভালো, ঠিক আছে, এটা টাকা ভালো, যদি থাকে তাহলে তো কি টিক চিহ্ন দিয়ে দিবেন, এখানে ভালো একটা কমেন্ট আপনারা কি করে দিবেন। তারপর কি শর্ট ইউজ, মানে ইউজ শর্ট ইউআরএল, মানে ইউআরএলটা শর্ট আছে কিনা। ওই যে বললাম উপরে যে ইউআরএল ডেলিমিটার চেক, মানে কিছু স্পেশাল ক্যারেক্টার অ্যাড থাকে, ইউআরএল শর্ট আছে কিনা। এই ওয়েবসাইটের হোম পেজে যে ইউআরএলটা এটা শর্ট আছে কিনা দেখেন। এটা শর্ট না লং বলেন তো, শর্ট না লং বলেন। এই ইউআরএলটা শর্ট, এই ইউআরএলটা একদম শর্ট, কারণ এখানে এখানে লং হওয়ার কোনো কথাই নাই, কারণ যা কিছু আছে এটা হচ্ছে তার ওয়েবসাইটের নাম, মানে আমাদের ডোমেনের নাম, ঠিক আছে। এবং ডট কম হলো কি এক্সটেনশন, ডট কম হলো এক্সটেনশন, আর এটা হলো আমাদের ডোমেনের নাম, ঠিক আছে। তার ইউআরএলটা যদি লং থাকতো তাহলে ওই যে ওইটা এটার মতন থাকতো, এটার মতন থাকতো, ঠিক আছে। আর যদি শর্ট থাকে তাহলে এটা বাদ, শুধু কি এইচটিটিপি থেকে শুরু করে ডোমেন এক্সটেনশন পর্যন্ত থাকতো, ঠিক আছে। তাহলে আমাদের ওয়েবসাইট কোনটা ছিল, এটা না, তার ইউআরএল কি ঠিক আছে তো, ঠিক আছে।
শর্ট ইন ইউআরএল মানে তার ইউআরএলটা শর্ট আছে। তারপর আসেন অ্যাবসোলিউট ভার্সেস রিলেটেড ইউআরএল। অ্যাবসোলিউট ভার্সেস রিলেটেড ইউআরএলটা হলো এই যে লেখাটা শো করছে এখানে, এই যে ইংরেজি লেখাটা শো করছে ওটা হচ্ছে অ্যাবসোলিউট ইউআরএল। অ্যাবসোলিউট ফার্স্টে, তারপর রিলেটেড। এখন যে লেখাটা এখানে আসছে আমি কিন্তু ক্লিক করে না, শুধু জাস্ট পাসওয়ার্ড এখানে রাখছি। এই যে ফর টু রিটেলিং সার্ভিস যে লেখাটা আসবে সামনে ওটা হচ্ছে অ্যাবসোলিউট ইউআরএল এবং তার রিলেটেড ইউআরএল কোনটা, তার রিলেটেড যদি আপনি বুঝতে চান তাহলে মাউসের রাইট বাটন নিয়ে ক্লিক করবেন, ঠিক আছে। কার্সরটা উপরে রেখে মাউসের রাইট বাটন নিয়ে ক্লিক করবেন। এখান থেকে কি ইন্সপেক্ট এই জায়গায় আসবেন। আসার পরবর্তীতে আপডেট হয়ে গেল না। এখন যে লেখাটা শো করছে এটা তো বুঝছেন যে অ্যাবসোলিউট ইউআরএল। ফটো রিটেলিং যে সার্ভিস লেখাটা আসছে সামনে এটা হচ্ছে কি অ্যাবসোলিউট ইউআরএল এবং তারপরে এটা কি ছিল রিলেটেড। রিলেটেড ইউআরএলটা হলো আপনি যেখানে যে পেজ মানে কোডটা অ্যাড করছে ওটা কোনো কারণে ব্রোকেন হয়ে রয়েছে, ওটার সাথে আপনার ইমেজ অল্ট টেক্সট এর মিল আছে, ঠিক আছে। ইমেজ অল্ট টেক্সট সাথে ওটার মিল আছে। এই যে ফটোটা অ্যাড করছে ওটা কোনো কারণে ব্রোকেন হয়ে রয়েছে, কিন্তু ব্রোকেন হয়ে থাকলে অবশ্যই ব্রোকেন এর জায়গায় কি ইমেজ অল্ট টেক্সট যে লেখাটা অ্যাড করবে সে ওই লেখাটা শো করবে, ঠিক আছে। মানে ফটোটা ব্রোকেন কিন্তু ব্রোকেন এর জায়গায় কি ইমেজ অল্ট টেক্সট যে আমি যে লেখাটা অ্যাড করেছিলাম যেমনে এমনি আমার লেখাটা কি শো করবে, কিন্তু ইমেজটা থাকবে না। ইমেজ ব্রোকেন মানে কি মানে হাইট অবস্থায় থাকবে আর কি, ঠিক আছে। কিন্তু এই হাইটের জায়গায় কি একটা লেখা শো করবে। এখন কিন্তু দেখেন ইমেজও শো করতেছে কিন্তু সাথে একটা কি সাদা করে যে একটা সাদা লেখা আসছে, ইমেজও আসছে কিন্তু একটা মানে লেখাটা কি অবশ্যই এখানে একটা আসছে। এটা আমাদের কি অ্যাবসোলিউট এবং রিলেটেড। রিলেটেড যে হলো মানে রিলেটেড মানে কি একটা সাথে তার একটা কি সংযোগ সম্পর্ক থাকবে। রিলেটেড কোনো কারণে ব্রোকেন, যে কোনো কারণ থাকতে পারে, ঠিক আছে। ওয়েবসাইটে যে কোনো ধরনের সমস্যা থাকতে পারে, তার জন্য কি ইমেজটা কি আমার ব্রোকেন হয়ে রয়েছে কিন্তু ব্রোকেনের জায়গায় আপনি যে ইমেজ অল্ট টেক্সট অ্যাড করছেন ওই লেখাটা শো করবে, ঠিক আছে। ব্রোকেন এর জায়গায় ইমেজ যে অল্ট টেক্সট থাকবে ওই লেখাটা শো করবে, ওটা হচ্ছে কি রিলেটেড। রিলেটেড মানে কিন্তু বলি সম্পর্ক, তার একটা কি সংযোগ, ঠিক আছে। এটার সাথে ওইটার কি কানেক্ট, যদি কানেক্ট না থাকতো তাহলে আমার ইমেজ না থাকো কিন্তু আমার লেখা কেন থাকবে, যেহেতু এটা রিলেটেড একটার সাথে কি আরেকটা অ্যাড আছে, যার কারণে ইমেজ ব্রোকেন থাকলে ইমেজ যদি শো না করে তাহলে কি হাইপারলিংক করে মানে একটা মানে আপনি যে অর্ডার টেক্সটটা অ্যাড করবেন ওই লেখাটা শো করবে, ঠিক আছে। ইমেজটা ব্রোকেন হয়ে থাকলে আপনি যে অর্ডার টেক্সটটা মানে টাইপ করবেন ইমেজের সম্পর্কে এক লাইন লেখেন বা দুই লাইন যত লাইন লেখেন ওই লেখাটা
শো করবে আপনার সামনে ইমেজ এর জায়গা, ঠিক আছে। এই জায়গার মধ্যে কি ওই ইমেজ যে অল্টা টেক্সট ব্রোকেন, ওই ইমেজটা যদি ব্রোকেন হয়ে থাকে, ইমেজ যে অল্টা টেক্সটটা আপনি অ্যাড করছেন ওইটা এখানে আপনার সামনে শো করবে। তখন আপনার নাম ট্রাফিকরা তখন এই 2 লাইন বা 1 লাইন পরে বুঝতে হবে যে এখানে কি রিলেটেড ইমেজটা থাকার কথা ছিল, ঠিক আছে। তাহলে কি অ্যাবসোলিউট ইউআরএল কি বুঝলাম? অ্যাবসোলিউটটা হলো এখন যে লেখাটা আমার সামনে আসছে, ইমেজও আসছে এবং কি একটা এই ফটো সম্পর্কে একটা লাইনও আসছে, মানে ধরেন একটা কিওয়ার্ডে আসছে, ওটা হলো কি অ্যাবসোলিউট ইউআরএল। তারপর রিলেটেডটা হলো আপনার কিন্তু এখানে কোনো ইমেজও থাকবে না, ব্রোকেন ইমেজ তো ব্রোকেন হাইট অবস্থায় আছে, ইমেজ থাকবে না, কিন্তু ইমেজের জায়গায় ইমেজ অল্টা টেক্সট মানে যেটা অ্যাড করছিলাম, ইয়াতে লিংক দিন আমি। এই যে অল্টা টেক্সটটা, এই জায়গায় আমি যা কিছু লিখবো, আমার এটা কিন্তু ব্রোকেন হয়ে থাকে, তাহলে আমার এই জায়গায় কিন্তু এই লেখাটা, এই যে কিওয়ার্ডটা এখানে শো করবে। আমার এই পিকচার শো করবে না, কিন্তু আমার এই কিওয়ার্ডটা শো করবে, ঠিক আছে। ব্রোকেন হয়ে থাকলে আমি যে অল্টা টেক্সটটা অ্যাড করব ওইটা এখানে শো করবে, কিন্তু পিকচারটা শো করবে না। এটা হচ্ছে কি রিলেটেড। আর অ্যাবসোলিউট পিকচার শো করবে এবং কি সাথে ওই ফটো সম্পর্কে একটা কমেন্টও আপনার কি শো করে, ঠিক আছে। আর যদি ব্রোকেন থাকে তাহলে দেখা যাচ্ছে তাহলে আপনি যে অর্ডার টেক্সটটা অ্যাড করে রাখছেন ওইটা এখানে শো করবে, লেখাটা শো করবে আর ইমেজ শো করবে না। hide এটা হাইট থাকবে, কারণ এটা আপনার ব্রোকেন হাইট হয়ে থাকবে। তারপর আসেন চেক ফর ব্যাডগ্রামস। ব্যাডগ্রামস কি? এটা কিন্তু খাওয়া যায়। ব্যাডগ্রামস কিন্তু খাওয়া যায়। দেখেন ব্যাডগ্রামসটা কিরকম, এটা কিন্তু আপনার কিসের গোড়া জানি বলছি মনে নাই। ইমেজে আসেন, এই যেগুলো হচ্ছে কি ব্যাডগ্রামস, দেখেন তো চিনতে পারেন কিনা এগুলো কি? এগুলো খাওয়া যায় কিন্তু, এগুলো এটা কেকের গুঁড়ার মতো লাগতেছে, ঠিক আছে। চেক ফর কি ব্যাডগ্রামসটা হলো দেখেন ব্যাডগ্রামসটা কিরকম। এখানে কি লেখা আছে? হোম লেখা আছে না? এটা বুঝবেন ইয়াতে গেলে, এখানে লেখা আছে হোম, তারপর এখানে একটা সার্ভিস, এখানে ভিডিও পোস্ট একটা সার্ভিস, এখানে 3D একটা সার্ভিস, এখানে প্রাইস একটা সার্ভিস, কোম্পানি কন্ট্রাক্ট ইত্যাদি লেখা আছে এখানে। আপনি এখান থেকে দ্বারা জেনে যায় আপনাদেরকে, তাহলে সহজে বুঝবেন। দেখেন দ্বারা যে অফার চলতেছে, দেখেন এই যে একটা অপশন দেখা যায়, দেখেন তো একদম করতে করতে এই যে দেখেন একটা মানে তীর চিহ্ন মতো কিছু একটা দেখা যায় কিনা? দেখা যায়। এটার নাম হলো ইন্ডিকেট। হ্যাঁ, এটার নাম হলো ইন্ডিকেট। মানে চেক ফর ব্যাডগ্রামস বলতে হলো আপনি একটি ওয়েবসাইটে ঢোকার পর এক পেজ থেকে যে অন্য পেজে যাইতেছেন, ওটার কিন্তু একটা ইন্ডিকেট থাকে এরকম, ঠিক আছে। ব্র্যাকেটের মতন এরকম একটা ইন্ডিকেট থাকে, ওটা হলো ব্যাডগ্রামস। আমরা যে পেজে আসছিলাম ওইটাতে দেখে আসি না, এটাতে কিন্তু ইন্ডিকেট নাই গা, এটার মধ্যে কোনো ইন্ডিকেট নাই। ইন্ডিকেট যদি থাকতো তাহলে এই জায়গার মধ্যে থাকতো।
এই সার্ভিসগুলোর মাঝখানে মাঝখানে দেওয়া থাকতো। এটার কোনো ইন্ডিকেট নাই, কিন্তু এই যে দারাজ দারাজ এই জায়গায় কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডস কি মানে বুঝছেন তো, দেখেন চেক ফর ব্যাকগ্রাউন্ডস হলো একটা ইন্ডিকেট, মানে ওয়েবসাইটে আমি এক পেজ থেকে আমি তো আর এক পেজে বসে থাকবো না, যে কোনো একটা আপনারা যদি কোনো একজন লোকের যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার আইডিতে ঢোকেন, অবশ্যই স্কোর করতে করতে তার অনেকগুলো ভিডিও মানে দেখেন, দেখেন না। তাই ওয়েবসাইটেও যদি ট্রাফিক আসে, সে শুধু হোম পেজটা ঘুরে দেখে না, হোম পেজের পাশে যত পেজ আছে সে কয়েকটা পেজ আমার সাথে ঘুরে দেখে, ওই পেজগুলোতে সে একবার আসতেছে একবার ঢুকতেছে, ওটার কিন্তু একটা ইন্ডিকেট থাকে, যেরকম দেখছেন দারাজের মতন এরকম একটা ইন্ডিকেট আসবে। ওই ইন্ডিকেটগুলো যদি থাকে তাহলে বুঝবেন ব্যাকগ্রাউন্ড অ্যাড আছে, আর যদি ইন্ডিকেটগুলো না থাকে তার মানে কি ব্যাকগ্রাউন্ড নাই। আর এটা তো একটা প্রয়োজন আসে না, ব্যাকগ্রাউন্ডটা ওয়েবসাইটের জন্য এত একটা প্রয়োজন আসে না, প্রয়োজন আসে না, তারপরে এখানে কেন আমি অ্যাড করলাম, যাতে কোনো মানে পরবর্তী কোনো জায়গায় শুনলে যাতে বলেন যে তা আমি বলি না, যার কারণে কি আপনাদেরকে বলতেছি। ক্রস চিহ্ন ব্যাকগ্রাউন্ড সাথে অ্যাড নাই, ক্রস চিহ্ন দিয়ে দিলাম, এখানে একটা কমেন্ট করে নেবেন। টপ লেভেল নেভিগেশন মানে এল টি এল এন, শর্ট ফর্ম আর কি, শর্ট ফর্ম টি এল এন, টপ লেভেল নেভিগেশন, টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস, অ্যানালাইস। আচ্ছা, টপ মানে কি বুঝেন তো, টপ টপ মানে উপরে, লেভেল। টপ মানে একদম উপরে, মানে ওয়েবসাইটের হেডার, ওয়েবসাইটের হেডার ঠিক আছে কিনা, এটা হচ্ছে তার টপ লেভেল, এটা এর উপরে তার কিছু নাই। দেখেন তো এর উপরে কিছু আছে কিনা, কিন্তু নিচে স্ক্রল করলে আসে, কিন্তু উপরে কিছু নাই, এতটুকুই শেষ। তার মানে এটা কি আমার টপ লেভেল নেভিগেশন মানে হেডার, ঠিক আছে। এতটুকু হচ্ছে তার হেডার, মানে এই হেডারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে নামটা জানি কি ছিল, এডিটোরিয়াল ছিল, যেটা বললাম না যে তার ওয়েবসাইটে পুরোপুরি ঠিক ঠিক আছে কিনা, ঠিক আছে, তার ওয়েবসাইটে পুরোপুরি ঠিক আছে কিনা। এখানে টপ লেভেল নেভিগেশন হলো তার হেডার, হেডার বলেন বা টপ লেভেল বলেন যেটাই বলেন, তার হেডার কি ঠিক আছে কিনা, তার টপ লেভেল নেভিগেশনটা ঠিক আছে কিনা। এখানে কি দেখতে পাচ্ছি সবকিছু কি একদম মেনটেন ভাবে দেওয়া আছে, মানে উল্টাপাল্টা কোনো কিছু দেওয়া নাই। এখানে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে তার মাঝখানে অন্য কিছু সে অ্যাড করে নাই, এখানে শুধু জাস্ট সোশ্যাল মিডিয়াগুলো আছে, এখানে তার সার্ভিসও দেওয়া আছে সুন্দর করে, এখানে সে কি সাব আইকন বারও অ্যাড করা আছে, তার তার সাব আইকন বার অ্যাড করা আছে, তার লোগো মানে একদম পারফেক্ট, এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছু দেওয়া নাই। তার মানে কি তার টপ লেভেল নেভিগেশনটা একদম ঠিক আছে, তার মানে হেডারের মধ্যে কোনো সমস্যা দেখতেছি না। সমস্যা কোনগুলাকে মনে হয়, ধরেন যে এখান থেকে দুইটা সার্ভিস এখানে নাই, কিন্তু এখান থেকে এখানে না দিয়া কি করছে একটু নিচে আসছে আর সেই জায়গায় রাইখা দিচ্ছে। তার মানে এটা কিরকম হয় যে এখানে আপনি 4-5টা সার্ভিস ঘুরছেন, কিন্তু আবার মানে আপনার যেটা প্রয়োজন সার্ভিসটা, ওই সার্ভিসটা আপনি উপরে পাইতেছেন না, কিন্তু আপনি মাঝখানে পাইছেন। কিন্তু অনেকে তো আছে এতটা স্কোর করার সময় নাই, জাস্ট অনেক বেশিরভাগই মানে ট্রাফিক কি করে যে হোম পেজটা এখানে ক্লিক করবে, এখানে তার পাশে সার্ভিসগুলোতে এমনি ক্লিক করে না, কিন্তু কাজও রাখবে, রাখার পরবর্তী এগুলো পরে যে কোনটা তার মানে সে যে সার্ভিসটা নেওয়ার জন্য ওয়েবসাইটের ভিতরে ঢুকছে, সে কিন্তু সেটা এখানেই পাবে, ঠিক আছে, সে নিচে পাবে না। এখান থেকে তার যে নিচটা মানে সে যে উদ্দেশ্য নিয়ে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, ওইটা এখানে কি খুঁজবে, ধরেন তার কি দরকার, ইমেজ মাস্কিং দরকার, সেটার জন্য আসছে, এখানে এসে কাজটাকে সে এভাবে খুঁজবে, তার যে ফোকাস কিওটা সে যে উদ্দেশ্য নিয়ে আসছে ওইটা এখানে আছে কিনা। যদি তাকে এখান থেকে কি করে সে সরাসরি তার জায়গা মতন যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে যদি মানে ট্রাফিক সুযোগ সুবিধা পায় এবং তার টপ লেভেল যে নেভিগেশন, তার যে মানে হেডার ওইটা যদি ঠিক থাকে, তাহলে কি কোনো ভালো লেভেলে। ভালো লেভেলে মানে ভালো পারফরমেন্স আছে এই দিক দিয়ে। তার মানে কি তার টপ লেভেল নেভিগেশনটা কি অ্যাড আছে, মানে এখানে কোনো সমস্যা দেখতেছি না, একদম পারফেক্ট অনুযায়ী সব কিছু দেওয়া আছে, মেনটেন করে। আর ওইগুলা কিন্তু চেক করবার সময় চেক করার জন্য কোনো টুলস কিন্তু ইয়ে না, এগুলো সব আপনার কি ম্যানুয়ালি চেক করতে হবে, ঠিক আছে। টপ লেভেল নেভিগেশন ঠিক আছে। তারপর কি ফুটার, ফুটার মানে কি
ফুটার মানে কি? ফুটার হেডার ফুটার কি মানে? হেডার মানে কি উপরের অংশ, আর ফুটার মানে কি নিচের অংশ। তাহলে ফুটারটা কি একদম নিচে মানে যাবেন, একদম হোম পেজে থাকবেন। হোম পেজ থাকার পর একদম নিচে তার দেখেন তার ফুটারের মধ্যে তার যেই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে তার এই ওয়েবসাইট এর যত ডিটেলস আছে সবকিছু এখানে আছে কিনা দেখেন তো। একবার ফোন নাম্বার মমতাজ প্লাজা, মমতাজ প্লাজা মানে গেছে ঠিকানা, 3rd ফ্লোর, ফ্লোর এবং 6 ফ্লোর, কি রুট নাম্বার 4, ধানমন্ডি, ঢাকা। ফোন নাম্বারও আছে, কল আছে, ফোন আছে, সবকিছু দেওয়া আছে এখানে। মানে তার ফুটারের মধ্যে আমি সবকিছু মানে তার সাথে কন্ট্রাক্ট করার জন্য আমি ডিটেলস গুলো আমি পাইতেছি। এতটুকু মনে রাখেন যে যে কোনো ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন, কিন্তু ওয়েবসাইটের ভিতরে ঢুকলে ওই লোকেদের সাথে আপনি মানে কন্ট্রাক্ট কেমনে করবেন? সে যদি ফুটারের মধ্যে তার নাম্বারগুলো বা মেইলগুলো কোনো কিছু যদি দেওয়া না থাকে, তাহলে আপনি কেমনে তার সাথে কন্ট্যাক্ট করবেন? আপনি তো তার ওয়েবসাইটে তো আর এই মানে ভ্রমণ করবার জন্য ঢুকেন নাই, ঢুকছেন যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে, যে আমি এখানে যে কোনো কিছু একটা করবো, আমার হয়তো কোনো একটা সার্ভিস দরকার বা কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে কি অর্ডার করব। ঠিক আছে, ওখানে আপনি যদি তার মানে কন্ট্রাক্ট যে খুঁজে না পান, তাহলে কি আপনি কি তার সাথে কথা বলতে পারবেন? যোগাযোগ তার সাথে হবে না। অপশনে পাবো। এখন এই যে ওয়েবসাইটটা, এই জায়গায় তার সাথে কি অ্যাড হয় মানে কন্ট্যাক্ট করা যাবে কিনা দুইটা নাম্বারে? করা যাবে। তার মানে কি তার ফুটাটা ঠিক আছে, এবং সে এটা কিন্তু বাংলাদেশের ধানমন্ডি, ঢাকা লেখা, তার মানে বাংলাদেশ ঠিকানা, এবং উপরে দেখেন কি ইউএসএ অ্যাড্রেস দেওয়া আছে, এবং অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন ইত্যাদি সব দেশেরই কি মানে এই যে বাংলাদেশের যে ঠিকানা। এখন বলতে পারেন যে এখানে 4-5টা মানে কন্ট্রাক্ট ইনফো দেওয়া কেন? 4-5টা দেওয়ার কারণ হলো এই যে এইটা হচ্ছে তার কি ডিজিটাল মার্কেটারের ঠিকানা। এটা হচ্ছে তার কন্ট্রাক্ট ইনফো, এবং এই যে এটা হচ্ছে তার যে মানে ক্লায়েন্ট, ওদের কন্ট্রাক্ট ইনফো। মানে ওয়েবসাইটের যে ওনার, ওয়েবসাইটের ওনার কিন্তু সে না, ওয়েবসাইটের ওনার হচ্ছে কি ওনারা। ঠিক আছে, ওনারা হচ্ছে ওয়েবসাইটের ওনার, কিন্তু ওয়েবসাইটের ওনার কিন্তু সে হতে পারে না, সে হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটার। তাহলে ফুটারটা আপনারা কি এমনি দেখবেন, একদম নিচে আসবেন, হোম পেজে অবস্থা থাকবেন, কিন্তু এখানে না পারে যে এটা একটা সার্ভিস। এখন আমি এই সার্ভিসে গেলাম, এই সার্ভিসে গিয়ে আমি একদম নিচে চলে আসলাম, এখানে আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে আমার এখানে ফুটারে মানে আমি কোনো কন্ট্রাক্টের মতন কোনো কিছু খুঁজে পাইতেছি না এই জায়গায়। ঠিক আছে, তাহলে কিন্তু তার ওয়েবসাইটে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে ভুল করতেছেন যে আপনি সার্ভিসের ভিতরে ঢুকে চেক করতেছেন। আপনি সার্ভিসের ভিতরে ঢুকবেন না, আপনি যাবেন কোথায়? হোমের মধ্যে, হোম পেজে থেকে তারপর একদম যে ফুটার অবস্থায় মানে ফুটার একদম সর্বনিম্ন জায়গায় নিচে চলে আসবেন। তারপর দেখবেন তার সাথে কি কন্ট্যাক্ট করার মতো কোনো তথ্য আপনি পাইতেছেন কিনা। যদি তার সাথে কন্ট্যাক্ট আপনি করতে পারেন, বা তার সোশ্যাল মিডিয়া যদি তাকে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই করে ছিল, যার কারণে নিচে নাই। কিন্তু আবার দারাজে যান, আবার সোশ্যাল মিডিয়া থেকে নিচে দেওয়া, মানে যাদের যেরকম পছন্দ আর কিরকম ভাবে দেওয়া রাখছে, তার সাথে আমি কন্ট্রাক্ট করতে পারতেছি, তার মানে কি তার ফুটার ঠিক আছে? যদি ফুটার ঠিক থাকে, তাহলে কি এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। সাইট ডিপ চেক, এটা অপশনাল রাখি, এটা এখন বললে বুঝবেন না। নিচে কয়েকটা যাব, তারপর এটা অটোমেটিক বুঝবেন। লিংক ইস্যু, লিংক ইস্যু বলতে কি, এখানে কি লেখা আছে? ব্রোকেন লিংক। ব্রোকেন লিংক কি বলছিলাম, মানে ইমেজ কি হাইট অবস্থায় থাকা, মানে ব্রোকেন অবস্থায় থাকা। একটি ইমেজ মানে একটি ওয়েবসাইট এর মাধ্যমে, একটি ওয়েবসাইটের মধ্যে কয়েকটা ব্রোকেন লিংক আছে, ওইটা কেমনে চেক করবেন? ওইটা চেক করার জন্য আপনার টুলস লাগবে, ওইটা ম্যানুয়ালি চেক করতে পারবেন না। ঠিক আছে, তার জন্য কি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, আগে ওয়েবসাইট এর ইউআরএলটা কপি করে নেবেন, হোম পেজে ইউআরএলটা কপি করে তারপর কি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওখানে লিখবেন কি ব্রোকেন লিংক চেকার।
এখানে ব্রোকেন লিংক চেকার লিখবেন, আপনার মানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে এখানে ব্রোকেন লিংক চেকার লিখবেন, তারপর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকবেন। ঢোকার পরবর্তী এখানে কি চাইছে আপনার মানে যে ওয়েবসাইটটা আপনি তার যে ওয়েবসাইটটা আপনি রিচার্জ করতেছেন ওই ওয়েবসাইট ইউআরএলটা দিবেন, যেটা নিয়ে কাজ করবেন ইউআরএলটা দিবেন, দিয়ে কি ফাইন ব্রোকেন লিংকে ক্লিক করবেন। তারপর সে কি চাইতেছে এখানে সিকিউরিটি কোড, মানে এখানে কি লেখা আছে ওটা আমার লিখতে হবে, BJCP2 দেওয়ার পরে দেখি এখানে ফাইন ব্রোকেন লিংক নাও ক্লিক করবেন। আমাদের সিকিউরিটি আমি বলছি 4Q না W43 তারপর এই হলুদ বাটনে ক্লিক করবেন, সে ব্রোকেন লিংক কয়টা আছে না আছে বার করবে। এটা অনেক মানে 2 মিনিট হতে পারে বা 5 মিনিটও হতে পারে, কারণ যতক্ষণ শেষ না হবে সে ততক্ষণ তথ্য আমাকে কি দিবে, সে তথ্য দিতে থাক, আমরা পরের গুলো দেখি। ব্রোকেন ইমেজ একদম সেম প্রসেস, ঠিক আছে। ব্রোকেন লিংক চেকারের জায়গায় ব্রোকেন ইমেজ চেকার লিখবেন, শুধু লিংকের জায়গায় ইমেজ কথাটা অ্যাড করে এন্টার দিয়ে দিবেন, তারপর একদম ওয়েবসাইট আসবে, লিংক দিয়ে আপনার চেক একদম সেম, কোনো পার্থক্য নাই, শুধু লিংকের জায়গায় ইমেজ কথাটা অ্যাড করবেন। তারপর হচ্ছে কি লোগো লিংক। লোগো লিংকটা হলো দেখেন, ধরেন আমি কন্ট্যাক্ট যে ইনফোটা এই জায়গায় চলে আসলাম, মানে কন্ট্যাক্ট এই পেজটা এখানে আসলাম, এখন আমি চাইতেছি এখান থেকে আমি হোম পেজে চলে যাব। এখন এটা তো বলতে পারেন আপনারা যেখানে হোম লেখা আছে আমি এখানে ক্লিক করলে তো অটোমেটিক হোম পেজে যাইতে পারতাছি, কিন্তু আমি এই হোমের ক্লিক না করে আমি যাবো না, এখানে আমি যাবো কি সরাসরি লোগো, এই যে তার যে লোগোটা CCPL এখানে ক্লিক করে আমি তার হোম পেজে যাব। আমি তো এখানে ক্লিক করি, দেখেন তার হোম পেজে আসছি কিনা, দেখেন আসছি তার হোম পেজে আসছে। আমি প্রথমে আসছিলাম কন্ট্রাক্টে, তারপরে এখানে লোগোতে ক্লিক করছি, তার হোম পেজে আমি চলে আসছি। এটা আরো একবার চেক করা যায়। লোগোর উপরে আপনার কার্সরটা রাখবেন, মাউসের যে কার্সরটা রাখবেন লোগোর উপরে, রাইট বাটনে ক্লিক করার পর কি লেখা আছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর যে নিউ ট্যাবে যাবেন, যদি দেখেন লোগোটা এইভাবে আসে তার মানে কি তার লোগো লিংক আছে, আর যদি এই জায়গায় এটা না আসতো তার মানে তার লোগো লিংক করা নাই। এটা দুইভাবে চেক করলাম। কেমনে? আমি যদি এখানে যে কোনো একটা মানে একটা পেজে আসি, এখান থেকে লোগোতে ক্লিক করলে আমাকে কি সরাসরি হোম পেজে নিতেছে, তার মানে আছে, মানে তার লোগো লিংকের মধ্যে অ্যাড করা আছে। এটা কেমনে অ্যাড করে, এটা অন পেজ এসইওতে দেখবো, এটা ওইটা লোগোতে কেমনে লিংক, মানে এই যে হোম পেজের লিংকটা আছে না ওই লোগোতে কি অ্যাড করে দেয়, যার কারণে লোগোতে ক্লিক করলে হোম পেজে চলে আসে অটোমেটিক। আর এবার আর একটা ভাবে যদি এটা চেক করেন, রাইট বাটনে ক্লিক করবেন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে ক্লিক করবেন, দেখবেন তার আসে কিনা লোগোটা এইভাবে। যদি আসে তার মানে কি লোগো লিংক করা আছে, আর ওইটা রাখাটা অনেক ভালো, ঠিক আছে। লোগো লিংক রাখাটা অনেক কি ভালো। পেস্ট করে দিবেন, এখানে কি একটা ভোট মানে ভালো একটু কমেন্ট করে দিবেন। ইউজ অফ স্ট্রাকচারেড ডাটা মার্কআপ, ইউজ অফ স্ট্রাকচারেড ডাটা মার্কআপ মানে স্কিমা মার্কআপ বলেন বা স্ট্রাকচারেড ডাটা মার্কআপ বলেন, যেটাই বলেন একই। স্ট্রাকচারেড ডাটা মার্কআপ হলো আপনি ওয়েবসাইটে যে এই যে ওয়েবসাইটটা আমি এখানে মানে আসি, আমি যদি এখান থেকে বের হই, ধরেন এই ওয়েবসাইটের নাম, এই যে নামটা কপি করি, ওয়েবসাইটের ডোমেনটা এইদিকে ভাই, এইদিকে ফোকাস করেন। ওয়েবসাইটের নামটা আমি কি কপি করলাম, কপি করার পরবর্তীতে আমি এখানে কি আবার পেস্ট করলাম, তারপর এন্টার দিলাম, এন্টার দিছি, ঠিক আছে। এখন দেখেন ওয়েবসাইটে তো অবশ্যই এখানে আসছে, লোগোটা দেখে বুঝতেছেন না, সেম লোগো কিন্তু, তার মানে কি এই ওয়েবসাইটটা এখানে আসছে, দেখা যায় ওয়েবসাইটে কি এখানে আসছে। মানে এখন আমার এক্সেলে কি লেখা ছিল, স্ট্রাকচারেড ডাটা মার্কআপ, মানে ইউজ অফ স্ট্রাকচারেড ডাটা মার্কআপ, মানে আমার ওয়েবসাইটের যে ডোমেন, মানে ডোমেন কাকে বলে বলেন, ডোমেন কাকে বলে, ডোমেন ওয়েবসাইটের নামকে, ওয়েবসাইটের নামকে ডোমেন বলে। মানে আমার ডোমেনটা দিয়ে সার্চ করার পর শুধু আমার ওয়েবসাইটে আসবে না, ঠিক আছে, পাশাপাশি ওয়েবসাইটের যে লোকেশন ওইটাও এখানে কি আসবে, ঠিক আছে।
শুধু ডোমেনটা দিয়ে সার্চ করার পরবর্তী যদি আমার লোকেশনটা আসে, তার মানে কি মনে করবেন ওয়েবসাইট মানে স্ট্রাকচারের ডাটা মার্কআপ অ্যাড আছে। যদি এখান থেকে আমি কি দারাজের নামটা যদি কপি করি, আমি কিন্তু ডোমেন এক্সটেনশন নিই না, শুধু নামটা নিছি, ঠিক আছে, শুধু ডোমেনের নামটা নিছি। ডোমেন এক্সটেনশন তো আলাদা, মানে .com .org .in .to ইত্যাদি। দারাজ লিখলাম, দেখি এন্টার দিলাম, দারাজ আসছে দেখেন তো। যদি দারাজ এসে থাকে, এখন দেখেন তার ঠিকানাটা কি এখানে দেওয়া আছে কিনা এই পাশ দিয়া। তার ঠিকানা দেওয়া আছে কিন্তু ওইটার মতন নাই। কোথায় আসলাম, এখানে আসলাম, এটার মতন কি দারাজের এটাতে দেওয়া নাই। এই যে সিসিপিএল ক্লিপিং পাথ, ওইটা যেই ডোমেনের নামটাতে সার্চ দিলাম আমি, এমনি যেভাবে মানে আমার সামনে ওপেন হয়েছে, কিন্তু দারাজটা কিন্তু এইভাবে নাই। তার এটাও কিন্তু স্ট্রাকচার ডাটা মার্কআপ আছে, কিন্তু কেমনে বুঝলাম আছে, তার কিন্তু দেখেন ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, এবং একটু নিচে আসেন এইদিকে, আমরা চাইলে কি দারাজের ফেসবুকে ঢুকতে পারতেছি এখান থেকে, দেখেন তো। যদি এরকম অবস্থায় আসে, তারপরে কি মনে করবেন স্ট্রাকচার ডাটা মার্কআপ অ্যাড আছে, মানে আমরা ওইভাবে পাই নাই, সব ডিজাইন তার একরকম না। এক একজনের পছন্দ কি এক সব, মানে সব লোকের রুচি তার এক এক না। ওর পছন্দ এরকম, সে এইভাবে অ্যাড করছে। আর এটা অ্যাড করতে গেলে ইয়া করতে হবে, গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। ওইটা অ্যাড করতে হলে গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, এবং তার ভালো লাগছে এই এই ডিজাইনে সে এমনি অ্যাড করছে তার স্ট্রাকচারের ডাটা মার্কআপ। কিন্তু হ্যাঁ, বুঝি নাই, মানে কোডিং করে রাখছে নাকি? না এখানে কঠিন আর সহজের কিছু নাই। এটা একদম মানে সহজে ঠিকানা পাওয়া যায়। মানে দারাজ কোম্পানি তাদের এরকম ভাবে পছন্দ হয় নাই দিকে, তারা এইভাবে তারা পছন্দ করে নাই, যার কারণে তারা কি শুধু তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে রাখছে, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলে তো আমি চাইলে তাদের ফেসবুকে ঢুকতে পারতেছি। দারাজের ফেসবুকে আসছি, দেখেন তো 16 মিলিয়ন ফলোয়ার্স আছে এখানে। তার মানে কি তার স্ট্রাকচারের ডাটা মার্কআপ ক্রিয়েট করা আছে। এক হলো এই অবস্থায়, আরেক হলো কি সোশ্যাল মিডিয়াগুলো সামনে শো করবে। কি হলো, আচ্ছা, স্ট্রাকচার ডাটা মার্কআপ বুঝছেন তো কি, মানে আমার যে ডোমেনটা থাকবে, ডোমেনের নামটা, ওই নামটা দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার পর শুধু ওয়েবসাইটের নামটা আসবে না, পাশাপাশি কি তার যে লোকেশন, তার যে কন্ট্যাক্ট ইনফো সব কিছু কি আসতে হবে, বা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কি আসতে হবে। যদি আসে, তার মানে কি স্ট্রাকচার ডাটা মার্কআপ ক্রিয়েট করা আছে। এখানে একটা কি বাকি রাখলাম, ব্রোকেন লিঙ্ক, ওটার কাজ কি হয়েছে, হয়ে গেছে। দেখেন তার 233টা পেজ, তার ওয়েবসাইটে 233টা পেজ আছে, তার মধ্যে কি 3টা ব্রোকেন লিঙ্ক পাওয়া গেছে। দেখেন 233টা পেজ আছে, তার মধ্যে কি ফাউন্ড 3 ব্রোকেন লিঙ্ক, মানে তার 3টা ইমেজে ব্রোকেন হয়ে আছে, ঠিক আছে। ওই 3টা ইমেজে যদি ব্রোকেন অবশ্যই আছে, যে দেখেন দেখা যাচ্ছে ওই 3টা ইমেজ এর জায়গায় কি ইমেজ অল টেক্সট যে লেখাটা ওইটা শো করবে, ঠিক আছে। তার এই 3টা ইমেজ এর জায়গায় ইমেজ অল টেক্সট যে লেখাটা আছিল ওইটা শো করবে ব্রোকেন হওয়ার জায়গায়, ঠিক আছে। আর এই ব্রোকেন হওয়ার জায়গায় যদি ইমেজ অল টেক্সটটা মানে সামনে শো করে, তাহলে ওইটা কি অ্যাবসলিউট নাকি রিলেটেড, কোনটা, ব্রোকেন ইমেজ এর জায়গায় তার যে ইমেজ অল্টার টেক্সটটা আছে ওইটা আপনার সামনে শো করছে, কিন্তু ইমেজটা শো করে নাই, তার মানে কি এটা কি রিলেটেড নাকি অ্যাবসলিউট, কোনটা হবে, রিলেটেড। রিলেটেড এখন কি ক্লিয়ার তো, মানে ইমেজ শো করবে না, কিন্তু ইমেজ যে অল্টার টেক্সটটা অ্যাড করছে ওইটা শো করবে। তারপর ওই লেখাটা দেখে আপনার কি বুঝতে হবে যে এখানে কি রিলেটেড পিকচারটা থাকার কথা ছিল, ঠিক আছে। তার 233টা পেজের মধ্যে কি 3টা ব্রোকেন লিংক পাওয়া গেছে, মানে 3টা ইমেজে কি তার নাই। তিনটা হাইডেন কন্টেন্ট অপটিমাইজেশন,
কন্টেন্ট অপটিমাইজেশন, এখানে কি ডুপ্লিকেট কন্টেন্ট। এই ডুপ্লিকেট কন্টেন্ট চেক করতে গেলে আপনাদের যেতে হবে স্ক্রিমিং ফগে, ঠিক আছে। স্ক্রিমিং ফগে আসার পর দেখেন এখানে H1 H2 এর পরে কি কন্টেন্ট লেখা আছে কিনা, যদি লেখা থাকে এখানে ক্লিক করবেন। তারপর কি এখানে আমার এক্সেলে কি আসছিল ডুপ্লিকেট কন্টেন্ট, স্ক্রিমিং ফগ কোথায়, ডুপ্লিকেট কন্টেন্ট কোথায় দেখেন লেখা আছে, কন্টেন্টে আসলাম, তারপর এখানে এই যে এক্সট্রা ডুপ্লিকেট লেখা আছে কিনা, তার ডুপ্লিকেট কোনো কন্টেন্ট নাই। ক্লাস প্রায় শেষ, আর নাই। কি এখানে কি ডুপ্লিকেট আছে কিনা দেখেন তো, নাই, মানে ওই যে এখানে এখানে জিরো ডুপ্লিকেট আছে দেখেন। আরে না, লাইট অফ দাও, লাইট অফ, একজনের আরো আরো সাধারণ এই যে দেখেন এখানে জিরো, এখন একটু দেখা যাচ্ছে দেখেন তো। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে কি উপরে কি লেখা আছে দেখেন 249টা। এরকম ভাবে যদি তার ডুপ্লিকেট এর জায়গায় যদি কোনো জয়টা ডুপ্লিকেট থাকতো বা 5টা 10টা 15টা থাকতো, এই জায়গায় কি শো করতো জিরোর জায়গায়, ঠিক আছে। তার মানে তার ডুপ্লিকেট নাই যেহেতু, যার কারণে এখানে জিরো আসছে। আমি যদি তার পেজ টাইটেলে যাই দেখেন একটু, এই যে দেখেন তার পেজ টাইটেলে কিন্তু ডুপ্লিকেট কয়টা, 4টা আছে। তার পেজ টাইটেল কি, মানে আমার যে ইয়াটা হোম পেজ বা সার্ভিস পেজ যেটাই হয়, আমার আমার যে ফার্স্টে যে কন্টেন্টটা থাকবে, ওই কন্টেন্টের যে পেজ বা পোস্ট টাইটেল, ওইগুলা কি ডুপ্লিকেট আছে কি না আছে, ঠিক আছে। মানে এটা মনে হয় আমাদের ইয়াতে আছে, অ্যাড করছিলাম এখানে। সেখানে নাই, দেখেন এখানে ফার্স্টে আসলাম কোথায়, কন্টেন্ট চেক করতে আসলাম, এখানে কি ডুপ্লিকেট একটাও নাই। যদি ডুপ্লিকেট থাকতো তাহলে এই যে এখানে পেজ টাইটেল যেরকম যে এখানে 4টা শো করতেছে, এরকম ভাবে এখানে একটা সংখ্যা কি শো করতো, ঠিক আছে। তার মানে যেহেতু এখানে জিরো, তার মানে তার কি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট নাই। আর ডুপ্লিকেট থাকা ভালো নাকি না থাকা ভালো, না থাকা ভালো। আচ্ছা, তারপর কি লেখা আছে দেখেন, কি কন্টেন্ট লোকেশন। কি কন্টেন্ট লোকেশনটা হলো, এদিকে কি কন্টেন্ট লোকেশনটা হলো এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে আমি এখন আছি। এখান থেকে আমি একটি সার্ভিসে মানে যাইলাম, এখান থেকে একটি সার্ভিসে আমি যাইলাম, যাওয়ার পরিবর্তিতে আমার যে ইউআরএলটা, এই ইউআরএল একটা কোড থাকে, ঠিক আছে। এখানে 8 ডিজিট বা 12 থেকে 16 এরকম ডিজিটের কয়েকটা কোড থাকে, একটা কোড থাকে, ওটা হচ্ছে কি কন্টেন্ট লোকেশন। ওইটা দ্বারা এই ওয়েবসাইটে নাই আর, কিন্তু এই যে দেখেন দারাজে আছে, দারাজের এই পেজে এখানে এটা হলো কপি করি, তারপর এটা ওই দারাজের এই যে পেজটা, এই যে আমি যে পেজটাতে আছি, মানে আমি এখন এই প্রোডাক্টের পেজটাতে আছি, ঠিক আছে। এটার যে ইউআরএলটা আমি কপি করছি, ঠিক আছে। কি কন্টেন্ট লোকেশনটা হলো আপনার ওয়েবসাইটে ঢোকার পরবর্তীতে আপনি যে কোনো পেজে যাবেন, যাওয়ার পরিবর্তিতে এরকম ভাবে লিঙ্কটা হবে, লিঙ্ক তো অবশ্যই চেঞ্জ হবে, ঠিক না। পেজে যাবেন তারপর তো লিঙ্কটা অবশ্যই চেঞ্জ হবে। আমি এই যে পেজে যে লিঙ্কটা দ্বারা যে এটা কপি করলাম, নিয়ে এমএস ওয়ার্ডে পেস্ট করলাম, আর এখানে যে কোড, দুই চার ছয় আট নয়, এখান থেকে কোড কোনটা কে বলতে পারবেন, এখান থেকে কোড কোনটা হবে বলেন তো।
এখানে কিন্তু এই যে এখানে একটা দেওয়া আছে, এখানেও একটা আছে, আবার এখানেও একটা আছে, কিন্তু তিন চার দুই তিনটা দেওয়া আছে, এখান থেকে কোনটা বুঝবেন আপনি? আমি বলি, এটা চেনার উপায়টা হলো কোড এর সামনের একটা ইকুয়াল থাকবে, ঠিক আছে? ইকুয়াল দিয়া যদি যত সংখ্যা মানে যত ডিজিটের সংখ্যা পাবেন ওটাই কি আপনার কোড হবে, ঠিক আছে? এখন যদি আপনি ইকুয়ালের পরে তা না, এটা কিন্তু কোড না, এখানে দেখেন মাঝখানে ফুল স্টপ দুই তিনটা দেওয়া আছে, ওইটা আপনার কোড হবে না। এখানে কোডটা হলো আপনার ইকুয়ালটা কই, এই যে এটা হচ্ছে কোড, এতটুকু অংশ। ইকুয়াল এর পরে যতটুকু অংশ থাকবে মানে যতটুকু সংখ্যা থাকে 6টা বা 8টা 9টা 10টা 12টা থাকে ওটা একটা কোড, ঠিক আছে? কি কন্টেন্ট লোকেশন মানে কন্টেন্টের লোকেশনটা এই যে কোডটা, আর এইগুলো কোনো সময় দরকারও পড়বে না। কোডটা যে চেক করুন। সহজভাবে দেখেন, ইকুয়ালের পরে যে কোডটা থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক অনেক কয়েকটা করে দেওয়া আছে, এই যে একটা কোড এখানে আছে, তারপর আছে আবার এই জায়গায়, তারপর এটা কোড না, আবার এখানে আছে। ইকুয়ালের পরে যতটুকু অংশ থাকবে কোড, ঠিক আছে? এই দেখেন ইকুয়ালের পরে এখানে কয়টা মানে 9টা ডিজিট আছে, পরে আবার মাইনাস দিয়ে আরো দুই তিনটা লেখা আছে, ওইগুলো না। ইকুয়ালের পরে যতটুকু অংশ থাকবে 9টা বা 10টা 8টা 12টা যেটা থাকে ওটা হচ্ছে কি কি কন্টেন্ট লোকেশন, আর ওইগুলো থাকা ভালো, ঠিক আছে? রিচ সেমান্টিক মানে কন্টেন্ট, মানে এটা শর্ট ফর্ম হলো আপনার তিন কন্টেন্ট, ঠিক আছে? নট তিন বা তিন কন্টেন্ট, তিন কন্টেন্টটা কি ওটা মানে তিন কন্টেন্ট একদম সহজভাবে বুঝেন, আজাইরা কন্টেন্ট। হ্যাঁ, না না বলতেছি, তিন কন্টেন্টটা হলো আজাইরা কন্টেন্ট। এটা কিরকম, ধরেন আপনার এই যে একটা কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা একজন বলেন তো এটা কোন টাইটেল? পেজ বা পোস্ট টাইটেল, এটা হচ্ছে কি পেজ বা পোস্ট টাইটেল। আর মেটা টাইটেল তো হচ্ছে আপনি কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করবেন তখন ওয়েবসাইটে যে নামটা শো করবে ওইটা হচ্ছে আপনি কি মেটা টাইটেল। মানে ওই মেটা টাইটেল ক্লিক করার পরবর্তী যে টাইটেলটা শো করবে মানে প্রত্যেক কন্টেন্টের ওটা হচ্ছে কি পেজ বা পোস্ট টাইটেল, ওই যে তার একটি কন্টেন্ট, ঠিক আছে? এখানে সে কি বক্সিং নিয়ে, বক্সিং না কি না ইয়া নিয়ে গেমিং যেটা নিয়ে হয়, ধরেন তার এখানে মানে সে এখানে একটা ফুটবল নিয়ে একটা ইমেজ পোস্ট করছে এই জায়গায়, ঠিক আছে? ফুটবল নিয়ে একটা ইমেজ সে পোস্ট করছে, কিন্তু ওই ইমেজ এটা দেখেন, এই ইমেজটা দেখে কি মনে হচ্ছে সে কি মেকআপ মেকআপ নিয়ে তো সে পোস্টটা করছে এখানে, ইমেজটা কি মেকআপ নিয়ে নেয়া, মেকআপ নিয়ে, কিন্তু সে এই মেকআপ এর বিবরণ না দিয়ে তার কন্টেন্টের মধ্যে মেকআপ এর বিবরণ না দিয়ে সে কি করছে টুর্নামেন্ট বা খেলা নিয়ে সে কন্টেন্ট মানে দিয়ে দিচ্ছে, মানে তার যে ইমেজটা এক ধরনের এবং কন্টেন্ট হয়ে গেছে অন্য অন্য ধরনের, তার মানে কাজ এটা কন্টেন্ট না। এখন সে যদি এই ইমেজ নিয়ে যদি এখানে বর্ণনা দিত তার মানে কি তার কন্টেন্টও ঠিক আছে ইমেজও ঠিক আছে, কিন্তু তার ইমেজ ঠিক আছে কিন্তু কন্টেন্ট ঠিক নাই, আবার কন্টেন্ট ঠিক আছে কিন্তু ইমেজ ঠিক নাই, উল্টা পাল্টা। সে চাইছিল ইমেজ নিয়ে কন্টেন্ট লিখবে কথা এখানে, কিন্তু সে অন্য যে কোনো একটা টপিক নিয়ে এখানে লেখালেখি শুরু করছে, তার মানে কি কাজ আইরে না? ওইটা হলো কি তিন কন্টেন্ট, এটা হলো কি তিন কন্টেন্ট, রিচ মানে তিন কন্টেন্ট মানে তিন কন্টেন্ট। তারপর আসে কি এলএসআই কিওয়ার্ড ইন কন্টেন্ট, আর কয়েকটা আছে এক মিনিট হবে, আর কই যে কয়েকটা দুইটা একটা তিনটা আছে। এলএসআই তো একবার বলছি, মানে কি ফোকাস কিওয়ার্ডের সাপোর্টিং কিওয়ার্ডকে কি বলে? এলএসআই কিওয়ার্ড বলে। ফোকাস কিওয়ার্ডের সাপোর্টিং কিওয়ার্ডকে এলএসআই কিওয়ার্ড বলে।
ফোকাস কিওয়ার্ড কি আপনার যে কোনো ধরনের একটা ফোকাস কিওয়ার্ড হতে পারে, মানে আপনার নিশ হতে পারে। এখন আপনি এই যে ধরেন এই যে এখানে আসলাম, এখানে আসার পর ধরেন তার আমার ফোকাস কিওয়ার্ডটা কি, এই যে ফটো, এটা হচ্ছে কি আমার ফোকাস কিওয়ার্ড। এখন এই ফোকাস কিওয়ার্ডটা যদি সে এই কন্টেন্টের মধ্যে বারবার ইউজ করে, মানে এই যে দুইটা তিনটা ওয়ার্ডের পরে যদি সে বারবার ইউজ করে তার ফোকাস কিওয়ার্ড, তার তার মধ্যে কি আমার যে কন্টেন্টটা সেটা কিন্তু একদম মানে ধরতে গেলে মানে মিনিংফুল হইতেছে না, মানে ভালো দেখা যাচ্ছে না। কারণ আপনার এখানে যে ফটো, তার তো অনেক সাপোর্টিং কিওয়ার্ড আছে। সামনে কি ইমেজ আছে, পিকচার আছে, এগুলো কি এগুলো ফটো রিলেটেড। তো ফটো তো যেটা একটা ছবি, পিকচার তো একটা ছবি, ইমেজ তো একটা ছবি, মানে তিনটাতে তো ছবি বুঝাইতেছে। তার মানে কি আমার ফোকাস কিওয়ার্ডটা আমি শুধু কি হাইস্ট গেলে তিনবার মানে ইউজ করবো একটা কন্টেন্টের ফোকাস কিওয়ার্ড। তার পরবর্তীতে আমার যেখানে ফোকাস তিনবার করার পরবর্তীতে যেখানে ফোকাস কিওয়ার্ডটা আমার অ্যাড করার কথা, ওই জায়গায় আমি এলএসআই কিওয়ার্ডগুলো অ্যাড করব। ঠিক আছে, মানে ফোকাস কিওয়ার্ডের সাপোর্টিং, মানে আমার ফোকাস কিওয়ার্ডের ওই রিলেটেড, মানে ফোকাস কিওয়ার্ডের রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে এলএসআই কিওয়ার্ডগুলো ওইগুলো অ্যাড করবো। কিন্তু আমার ফোকাস কিওয়ার্ডটা আমি জাস্ট 1 থেকে 3বারই ব্যবহার করব। বেশি ব্যবহার করলে এটা কন্টেন্টটা মানে একদম বাজে অবস্থা হয়ে যাবে। এই যে এখানে ধরেন তার যে কন্টেন্টটা দেখেন, ধরেন আমি এখানে কি ফোকাস কিওয়ার্ড ধরছি কি ফটোটাকে আমি ধরে নিলাম আর কি। এখন দেখেন সে ফটো কয়বার অ্যাড করছে, এখানে একবার দেওয়া আছে, এই জায়গায় আছে আমার ফটো, তারপর নিচে হয়তো আরো থাকতে পারে। যেহেতু কন্টেন্টটা ছোট যার কারণে 2বারে পাইছে। এখন এই ফটোর জায়গায় যদি আমি পিকচার লিখতাম বা ইমেজ লিখতাম, তার মানে কি আমার ফোকাস কিওয়ার্ডটা মানে এখানে অ্যাড হইতেছে না। সব সময় একটা কন্টেন্ট, যারা কন্টেন্ট রাইটার তারা সব সময় ফোকাস কিওয়ার্ড মানে যত কম ব্যবহার করতে পারে তারা তারা বেশিরভাগ ব্যবহার করে এলএসআই কিওয়ার্ড গুলো ব্যবহার করে। ঠিক আছে, মানে ফোকাস কিওয়ার্ডটা একদম কম। ঠিক আছে, এবং এলএসআই কিওয়ার্ডটা যত বেশি ব্যবহার করবেন তত বেশি কন্টেন্ট একদম গুগলের কাছে মানে সার্চ ইঞ্জিনে ভালো পারফরমেন্স করবে, যত বেশি এলএসআই কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। এবং এলএসআই কিওয়ার্ডগুলো আমরা তো দেখছিলাম ওয়ার্ড স্ট্রিম দিয়ে কেমনে কিওয়ার্ড নিতে হয়, 300 400 কিওয়ার্ড কেমনে নিতে হয় বা ম্যানুয়ালি কিভাবে তৈরি করতে হয়, এই সেম ভাবে আমরা এলএসআই কিওয়ার্ডও বার করতে পারবো। ওইটা আপনারা দেখবেন অ্যামাজন এফিলিয়েটে, অ্যামাজন কিওয়ার্ড জাস্ট অ্যামাজন এফিলিয়েট, ওই ক্লাসের মধ্যে আপনারা দেখবেন কিভাবে এলএসআই কিওয়ার্ডগুলো তৈরি করা হয়। ঠিক আছে, এবার শুধু মনে রাখেন যে ফোকাস কিওয়ার্ডের সাপোর্টিং কিওয়ার্ডটি কি বলে, এলএসআই কিওয়ার্ড বলে। এবং এই এলএসআই কিওয়ার্ডটা আমরা কিভাবে চেক করব, আমরা তো আসতে এখানে ওয়েবসাইট অডিট করার জন্য, মানে 2 গুণ ভালো খোঁজাখুঁজি করার জন্য। এখন যদি খোঁজাখুঁজি না করে চলে যায় তাহলে তো হইতেছে না। এলএসআই তো আমরা কিভাবে চেক করবো, এখানে এলএসআই কিভাবে চেক করে দেখেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন পুরাটা, তারপর কি দিবেন কন্ট্রোল এফ, একদম সেম। এখানে আমার ফোকাস মানে যে ফোকাস কিওয়ার্ডটা আছিল আমার, দেখেন তো ফটো কয়বার অ্যাড হয়েছে এই কন্টেন্টের মধ্যে, 5বার। এবং পুরা পেজের মধ্যে কয়বার, 54 বার। জাস্ট এতটুক এটা আসলে বারবার জাস্ট এতটুক কন্টেন্টের জায়গায় 5বার, এবং পুরা যেই পেজটা পুরা পেজটার মধ্যে কি 54 বার অ্যাড করছে। তার মানে কি এটা অ্যাড করার কারণ হলো শর্টকাট ভাবে বুঝে নেই কিওয়ার্ড স্টাফিং হইতেছে। এখানে দেওয়া আছে কিওয়ার্ড স্টাফিং, এই যে নিচে কিওয়ার্ড স্টাফিং ইন কি কন্টেন্ট, মানে আপনার কন্টেন্ট এর মধ্যে ফোকাস কিওয়ার্ড যত বেশি ইউজ করবেন তত বেশি আপনার কিওয়ার্ড স্টাফিং মানে গুগলের কাছে একদম বাজে অবস্থায় যাবে। ঠিক আছে, তার পুরো পেজ এর মধ্যে ফোকাস কিওয়ার্ডটা ছিল কত, 54, এবং এতটুকু কন্টেন্টের জায়গায় 5বার ইউজ করছে। এখন আমি যদি এই 5বারের জায়গায় যদি আমি যেই এলএসআই কিওয়ার্ডগুলো আছে মানে ফটোর যেই এলএসআই কিওয়ার্ডগুলো আছে ওইগুলো যদি আমি এখানে অ্যাড করতাম, তাহলে আমার এটা কি কিওয়ার্ড স্টাফিং হতো না। ঠিক আছে, কিওয়ার্ড স্টাফিং হতো না। মানে এলএসআই কিওয়ার্ডগুলো হলো যে আপনার ফোকাস কিওয়ার্ড রিলেটেড। ঠিক আছে, মানে ধরেন আমি এখানে কি ধরে নিলাম, ফটোটাকে ধরে নিলাম, এই রিলেটেড যত ওয়ার্ডগুলো কিওয়ার্ড এবং ওয়ার্ড আছে ওইগুলো ইউজ করবেন। ঠিক আছে, ফটো এর জায়গায় এই জায়গায় 4-5টা অ্যাড করছে, এই জায়গায় যদি আমি ইমেজ পিকচার ইত্যাদিগুলো অ্যাড করতাম তাহলে তো আমার ফটো অ্যাড করা লাগতেছে না। তার মানে আমার এলএসআইও অ্যাড হইতেছে এবং একবার তো আমার ফোকাস কিওয়ার্ড অ্যাড আছে। টাইটেলের মধ্যে তো ফোকাস কিওয়ার্ড আমার একবার অ্যাড আছে।
এবং আমার যে কন্টেন্ট এর মধ্যে আমি কি ব্যবহার করব, এলএসআই কিওয়ার্ড ব্যবহার করব। যেখানে আমার ফোকাস কিওয়ার্ড ব্যবহার করার কথা, এই জায়গায় আমি এলএসআই কিওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে। তারপর কিওয়ার্ড স্টাফিংটা হলো আপনি যত বেশি ফোকাস কিওয়ার্ড ব্যবহার করবেন একটা কন্টেন্টের মধ্যে, ওইটা আপনার গুগলের কাছে কিওয়ার্ড স্টাফিং হিসেবে চলে যাবে, মানে ভালো পারফরমেন্সে কি থাকবে না, বুঝছেন। যদি ফোকাস কিওয়ার্ডের সাথে আপনি এলএসআই কিওয়ার্ডগুলো অ্যাড করেন, ফোকাস কিওয়ার্ডের জায়গায় যেখানে আপনি ফটো লেখার কথা ছিল সেখানে আপনি অন্য কোনো কিছু একটা লিখলেন, ঠিক আছে। যেখানে আপনি ফটো লেখার কথা ছিল সেখানে আপনি অন্য কোনো কিছু একটা লিখলেন, মানে এই রিলেটেড, তাহলে আপনি কিওয়ার্ড স্টাফিং হবে না। এখানে কি দিব বলেন, প্রশ্ন দেব, কারণ তার কন্টেন্টে 5 বার এটা কিওয়ার্ড স্টাফিং প্রচুর হয়ে গেছে। তারপর আসেন গুগল পেজ স্পিড ইনসাইড ডেস্কটপ এন্ড মোবাইল। গুগল পেজ স্পিড ইনসাইড ডেস্কটপ এন্ড মোবাইল মানে পুরো যে ওয়েবসাইটটা সেটা মোবাইলে কতটুকু পারফরমেন্স করতেছে এবং ডেস্কটপের মধ্যে কিরকম পারফরমেন্স করতেছে ওইটা চেক করবো আমরা। ওইটা চেক করার জন্য লিখবেন কি পেজ স্পিড ইনসাইড, ঠিক আছে। পেজ স্পিড ইনসাইড, ওই যেটা পেজ স্পিড ইনসাইট, এখান থেকে নামটা কপি করে নিয়ে আমি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে লিখবেন পেজ স্পিড ইনসাইট, ঠিক আছে। তারপরে যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার যে ওয়েবসাইটটা ওইটার যে ইউআরএল, মানে হোম পেজের ইউআরএল, ঠিক আছে। আবার অন্য কোনো পেজের ইউআরএল দিবেন না, হোম পেজের ইউআরএলটা কপি করবেন, কপি করে এখানে আসবেন। এখানে ইউআরএল এর জায়গায় পেস্ট করে কি অ্যানালাইসিস করবেন, মানে আমার ডেস্কটপে মানে কিরকম পারফরমেন্স করতেছে আমার ওয়েবসাইটটা এবং মোবাইলে কিরকম পারফরমেন্স করতেছে ওইটা দেখার জন্য, ঠিক আছে। এখানে কি লেখা আছে, মোবাইল, পাশেরটা কি ডেস্কটপ, চাকা করতেছে, ওয়েট করতে হবে। আমাদের তো দেখাইছি ব্রোকেন, ওই যে তিনটা দেখাইলাম না। দেখেন তার মোবাইলের পারফরমেন্স কিরকম, দেখেন 69, তার মোবাইল পারফরমেন্স কত 69, তার পারফরমেন্স থাকার কথা ছিল কতটুকু, প্রায় 90 প্লাস থাকতে হবে একটা ওয়েবসাইটের পারফরমেন্স, ঠিক আছে। 90 প্লাস থাকলে মনে করবেন ওইটা মোবাইলের মধ্যে কি ভালো পারফরমেন্স আছে। এই দিক দিয়ে তার লস কতটুকু, এই যে দেখেন 90 থেকে কি 100, 90 থেকে 100 থাকলে তার পারফরমেন্স ভালো, ওয়েবসাইটের পারফরমেন্সটা কি ভালো। এর নিচে থাকলে কি মানে একদম মিডল অবস্থায় আছে, সে বর্তমানে মিডল অবস্থায় আছে। তার নিচে যদি থাকে একদম লো, মানে একদম বাজে অবস্থা, এটা হচ্ছে কি মোবাইল। তারপর আছে কি ডেস্কটপে দেখেন কি এই একই অবস্থা ডেস্কটপে, সে কি মিডল অবস্থায় আছে 61, মানে মোবাইল থেকে ডেস্কটপে তার এটা কি খারাপ অবস্থায় আছে। একটি ওয়েবসাইটে পারফরমেন্স কতটুকু টাকা দরকার দেখেন, 90 থেকে 100 এবং 50 থেকে কি 89 পর্যন্ত কি মিডল এবং 0 থেকে 49 পর্যন্ত একদম লো অবস্থায়। তার মানে তার ওয়েবসাইটে কি আছে এখন বলেন তো, মিডল অবস্থায় আছে, মোবাইলেও আছে ডেস্কটপে। ওইটা চেক করবেন কিভাবে, পেজ স্পিড ইনসাইট লিখে, পেজ স্পিড ইনসাইট লিখে সার্চ দিবেন। তারপর এই যে লোগোটা দেখে রাখেন, এই যে পেজ স্পিড ইনসাইট, নামটা কপি করবেন। কপি করার পর ক্রোম ব্রাউজারটা ওপেন করে এক জায়গায়, ঠিক আছে, পেস্ট করে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরবর্তী এই যে এই নামটা আসবে ওয়েবসাইটটা, এই যে এটা, ঠিক আছে। এটা শো করবে পেজ স্পিড ইনসাইট লিখে সার্চ দেওয়ার পরবর্তী এটা শো করবে। এই যে দেখেন এটা কি বলেন তো, এটা কি পেজ টাইটেল না মেটা টাইটেল, কোনটা বলেন? এটা পেজ টাইটেল না মেটা টাইটেল, কোনটা বলেন? কই আমি তো পেজের ভিতরে ঢুকি নাই, পেজ টাইটেল তাহলে পেজ টাইটেল যে বলছেন ওটার ভিতরে ঢোকার পরবর্তী কি এখানে আপনার ইউআরএলটা দিবেন, এখানে হোম ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। পেজ স্পিড ইনসাইট লিখে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে এখানে কি অ্যানালাইসিসে ক্লিক করবেন। তারপর সে অ্যানালাইসিস করতে থাকবে।
অ্যানালাইসিস চেক করুক, আমরা নিচের গুলো দেখি। এটাই শেষ। মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট মানে একটি ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা। মোবাইল ফ্রেন্ডলি বলতে কিরকম, এখন তো আমি কি ল্যাপটপে বা পিসি যেটা বলেন, আমি কি এখন ল্যাপটপে কি দেখতেছি, এখন আমি এই ওয়েবসাইট আমি মোবাইলে সার্চ দিয়ে দেখি, যদি মোবাইল ফ্রেন্ডলি দেওয়া থাকে তাহলে আমি মোবাইল দিয়ে দেখতে পারবো, আর যদি না দেওয়া থাকে তার মানে আমি মোবাইল দিয়ে দেখতে পারবো না। ওইটা কিভাবে চেক করি দেখেন, ওয়েবসাইটে আসবেন, হোম পেজে থাকবেন, হোম পেজে থাকার পরে রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন ইন্সপেক্ট লেখা আছে কিনা, থেকে থেকে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তী দেখেন এখানে মোবাইলের মধ্যে একটা ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে, টুল বার একটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন, এটা কিন্তু আমার ল্যাপটপের ডেস্কটপ অনুযায়ী এখন শো করছে, ঠিক আছে। আমি যদি এই টুলবারে ক্লিক করি দেখেন মোবাইলে দিয়ে শো করছে। এখন আপনি কিভাবে বুঝবেন এটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা, ওই যে এখানে আসবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, দেখেন মোবাইলের গুলোর নাম আছে কিনা, এখানে প্রত্যেক কোম্পানির মোবাইলের নাম লেখা আছে, আছে কি আছে, আইফোন এসি, তারপর কি আইফোন আছে, তারপর আবার আইফোন, তারপর কি পিক্সেল 7, স্যামসাং গ্যালাক্সি ইত্যাদি, মানে সব ধরনের ফোন, মানে সে যত যত ফোনের পারমিশন দিয়ে রাখছে, মোবাইল ফ্রেন্ডলি করে রাখছে, যত যত ফোনের সবগুলোর নাম কিন্তু এখানে আছে। এখানে কিন্তু অনেক ফোনের নাম নাই, যে ফোনগুলোর নাম মডেল এখানে মডেল লেখা নাই, ওই ফোনগুলোতে আপনি এই ওয়েবসাইটে দেখতে পারবেন না, ঠিক আছে। এখানে কিন্তু অনেক ফোনের মানে ফোন বা মডেল যেটা বলেন ফোনের নাম নাই, এখানে যে যে নামগুলো আছে ওই মোবাইল দিয়ে কিন্তু শুধু দেখতে পারবে, তার বাইরে না। মোবাইল ফ্রেন্ডলি কিভাবে চেক করবেন বলেন, যে কোনো একজন বলেন, কে বলবেন মোবাইল ফ্রেন্ডলি কিভাবে চেক করবেন, যে কোনো একজন বলেন। ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা বলেন, কিভাবে চেক করবেন। রাইট বাটনে ক্লিক করবেন, হোম পেজে অবস্থায় তাকাই রাইট বাটনে ক্লিক করার পরে দেখি ইন্সপেক্ট আসার পর এখানে যে টুলবারটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এই টুলবারটাতে ক্লিক করার পরবর্তী দেখা এই পাশে আসবেন, আসার পর এখানে সাব আইকন বারে ক্লিকটা করবেন, ঠিক আছে। সাব আইকন বারে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে মোবাইলের নামগুলো আসছে কিনা, যদি এসে থাকে তাহলে কি মনে করবেন মোবাইল ফ্রেন্ডলি আছে, আর যদি না থাকে তাহলে কি নাই, ক্রস চিহ্ন। যেহেতু আছে তাহলে এখানে কি দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন, ওকে। তারপর একটা কি কমেন্ট করে দিবেন। এতটুকু হলো ওয়েবসাইট অডিট যে শীটটা মানে ফাইলটা ছিল এতটুকু, এখানে প্রায় 40টার উপরে আছে মনে হয় যতটুকু সম্ভবত, এরকম ভাবে 40টা মতনই আসলে। এখন এমএস ওয়ার্ডে আসছে, দেখেন এখানে একটু কাজ আছে হালকা। আমাদের ক্লাস শুরু হয়েছিল 3টায়, এখন বাজে কি 4:45 বাজে, মানে 1 ঘন্টা 45 মিনিট, এখনো 2 ঘন্টা হতে 15 মিনিট বাকি আছে। দেখেন আমি এখানে কি কথা বলি, ওদের অবস্থা দেখতেছি আমি। আচ্ছা দেখেন আর 2টা মিনিট, এদিকে 2টা মিনিট এদিকে ফোকাস করেন, 2টা মিনিট, ওই স্যারের আমরা ধরে রাখবো না, আমরা স্যারের ধরে রাখবো। 2টা মিনিট এদিকে ফোকাস করেন। হেডিং তো 6 প্রকার, H1 থেকে H6। আচ্ছা, তারপরে কি ইমেজ অর্ডার ডেক, এটা হলো কি গুগলের জন্য, এবং ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট কি হিউম্যানের জন্য। তারপর হইছে এখানে যে এক্সেলের মধ্যে কিন্তু কন্টেন্ট নিয়ে কথা বলছিলাম, কন্টেন্ট কোথায় লেখা আছে, এগুলো দিব অবশ্যই। এখানে কি কন্টেন্ট লোকেশন এগুলো নিয়ে কিন্তু কথা বলছিলাম, ঠিক আছে। এখন একটি আচ্ছা ফার্স্টে কিন্তু বলছিলাম যে কিওয়ার্ড ডিটেইলস ক্লাসের দিন ওয়েবসাইট কত প্রকার বলেন, 3 প্রকার, কি কি? সার্ভিস। আচ্ছা ওয়েবসাইট হলো 3 প্রকার, ঠিক আছে। এখন ই কমার্স ওয়েবসাইট এর জন্য কত ওয়ার্ড এর কন্টেন্ট লেখা ভালো, 700 থেকে 1000 ওয়ার্ড। সার্ভিস ওয়েবসাইটের জন্য 2000। ব্লগ ওয়েবসাইট 3500 ওয়ার্ডে, ঠিক আছে। ক্যারেক্টার নাম্বার ওয়ার্ডে আলাদা, ক্যারেক্টারে আলাদা। ক্যারেক্টার গুলো কিরকম,
এই যে একটা ক্যারেক্টার আমি স্প্রে দিছি, এটাও একটা ক্যারেক্টার। এখানে একটা চিহ্ন টু দিছি, এটাও একটা ক্যারেক্টার। বা এখানে একটা কমা দিলে ইনভার্টেড কমা দিলাম, এটাও একটা ক্যারেক্টার, বুঝছেন? তারপর ইউআরএল কত প্রকার? 3 প্রকার। ইউআরএল, পারমালিঙ্ক, স্ল্যাশ। তারপর আসেন কি কিওয়ার্ড প্লেসমেন্ট। কিওয়ার্ড প্লেসমেন্ট কয় প্রকার? 6 প্রকার। ফার্স্টে কি আছে? মেটা টাইটেল। সেকেন্ড মেটা ডেসক্রিপশন। 3 নম্বরে কি ইউআরএল। 4 নম্বরে কি পোস্ট টাইটেল বা পেজ টাইটেল। 5 নম্বর কি ফিউচার ইমেজ অর্ডার টেক্সট, মানে একই কথা, ইমেজ অর্ডার টেক্সট যেটা, ফিউচার ইমেজ অর্ডার টেক্সট মানে একই, ঠিক আছে? আমি ফোল্ডার কি দিয়ে দিলাম। তারপর 6 নম্বরে কি আছে দেখেন, ফার্স্ট 100 ওয়ার্ড অফ কি কন্টেন্ট। ফার্স্ট 100 ওয়ার্ড অফ কন্টেন্ট মানে হলো আপনার যে কন্টেন্টটা থাকবে ওই কন্টেন্ট এর 100 ওয়ার্ডের ভিতরে আপনার ফোকাস কিওয়ার্ড আছে কিনা, ঠিক আছে? মানে আপনার যে কন্টেন্টটা থাকবে ওইটা কিরকম দেখেন, এই কন্টেন্টের ফোকাস কিওয়ার্ড কি এটা না? যদি এটা হয়ে থাকে এই ফোকাস কিওয়ার্ডটা যে তার এই যে তার কন্টেন্টটা, এই কন্টেন্টের 100 ওয়ার্ডের ভিতরে তার এই ফোকাস কিওয়ার্ড আছে কিনা, ঠিক আছে? যদি তাই যে থাকে তো তার না থাকবে তো নাই। ওটা হলো কি ফার্স্ট 100 ওয়ার্ড অফ কন্টেন্ট। ফার্স্ট 100 ওয়ার্ড অফ কন্টেন্ট। তাহলে কি কিওয়ার্ড প্লেসমেন্ট কয়টা? পরবর্তী ক্লাসে সবগুলো কিন্তু ধরবো, একদম প্রত্যেকজনকে ধরবো। এটা অবশ্যই দিব, সমস্যা নাই।